যেতে হবে। আমি জাস্ট বলছি একটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ। এফিশিয়েন্ট অ্যাপ্রোচ মানেই তোমরা বুঝে যাবার কথা যে অর্ডিনারি টপ ডাউন অ্যাপ্রোচ এফিশিয়েন্ট হবে না, এক্সপোনেনশিয়াল টাইম লাগবে, বিকজ সেম সাব প্রবলেম ইজ সলভড মাল্টিপল টাইমস। সো তার মানে কি, আমাকে হয় বটম আপ অ্যাপ্রোচ অ্যালগোরিদমটা লিখতে হবে অথবা মেমোয়াইজ টপ ডাউন অ্যালগোরিদম লিখতে হবে। ওখানে আর আমি মেনশন করি নাই, এখন জাস্ট আমি মুখে বলে দিলাম। আমি ভেবেছিলাম তোমরাই হয়তো বুঝে যাবে এফিশিয়েন্ট মানেই হচ্ছে কি, ইউ ক্যান নট গো উইথ অর্ডিনারি টপ ডাউন অ্যাপ্রোচ, ইউ হ্যাভ টু গো উইথ মেমোয়াইজ টপ ডাউন অথবা বটম আপ অ্যাপ্রোচ। কারেক্ট? তারপর আমি একটা হিন্টসটা দিয়ে দিলাম যাতে তোমাদের করতে সুবিধা হয়। ইজ দ্যাট ক্লিয়ার নাও? বুঝা গেছে কি? এনি আদার কোশ্চেন? না স্যার। Okay, then you may leave now, and Eid Mubarak. ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। Eid Mubarak. স্যার তাহলে তাহলে হ্যাঁ, ওকে, ঠিক আহ, আছে। আমরা আমরা তাহলে ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট আরেকটা ক্লাস শুরু হবে। সেকশন 2 এর যারা তারা থাকো, সেকশন 1 এর যারা ছিল তারা লিভ নিয়ে নাও। স্যার টিউসডেতে কি আপনার অফিসার থাকবে এই টিউসডে? না না, থাকবে না। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আজকে, আমি বললাম না আমি একটু দেশে যাচ্ছি, সো আজকে আমি আসি সারাদিন। ওকে আজকের স্যার। মধ্যে তোমরা যা ইয়া করো করো। Do you know anything about that? What can you report at this stage? All right. Yumna, please take cover. So many times when I went after a bombing that just happened, I literally felt like I was standing over a mass grave. But not just a grave of people who were dead, but people who are alive and they're stuck there. The attack resulted in the killing of Wael's wife, his daughter Sham, his son Mahmoud, his grandson Adam, and the injury of other family members. For him to be targeted, for his family to be targeted, it's very devastating for us as journalists. Less than a week after the killing of Wael's family, a call comes from a private number on my husband's mobile phone. He gave my husband's full name and told him that this is the Israeli army. And he was like, "We know who you are.
take your family and leave your home, otherwise your lives are in danger. So my husband was like, so if you know who I am, then you know that the bombardments around my home are non-stop. How do you expect me to take my kids and leave my home and risk their lives? And he was like, this is your problem. You need to figure it out. And I can't get over. My 12-year-old, Aline, when this happened, she screamed at me. Okay, She good was morning, like, they everyone. can kill us because of you. আমি একটু ওয়েট They're gonna করছিলাম kill us সবাই জয়েন করার জন্য। তোমাদেরকে একটা হোমওয়ার্ক পোস্ট করেছি, দেখেছো? রাইট। তোমাদের আগে একটা অ্যাসাইনমেন্ট তো দেয়া ছিল এলসিএস ইমপ্লিমেন্ট করা, ওটা তো ঈদের আগেই সাবমিশন, আর হোমওয়ার্কটা হচ্ছে ঈদের পরে। ওকে, জি স্যার। তো স্যার হোমওয়ার্কটা কি দেখেছো তোমরা? হোমওয়ার্ক নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? নো স্যার। স্যার আরেকটা যেটা দেওয়া হয়েছে স্যার ওটা দেখিনি স্যার, ওটা একটু দেখে আমি জানাচ্ছি স্যার। হুম। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে হোমওয়ার্ক নিয়ে, ইউ হ্যাভ টু আস্ক মি, বা ইন জেনারেল যে কোনো যদি কোশ্চেন থাকে, ইউ হ্যাভ টু আস্ক মি বাই টুডে। ঠিক আছে? বিকজ আই এম নট অ্যাভেলেবল আফটার টুডে, as I have told you. তো তোমরা কিন্তু আজকে আমার অফিসার যোগাযোগ করতে পারো। এর জন্য এখনই বলে ফেললাম যে হোমওয়ার্কটা যদি না দেখে থাকো দেখো, দেখে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? হ্যাঁ, হোমওয়ার্ক 3টা আমি যেটা বুঝতেছি যে একটাই হয়তো কনফিউশন থাকতে পারে। একটাই হয়তো কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে লাস্ট কোশ্চেনটা, রাইট? লাস্ট স্যার। কোশ্চেনটা কি বলা হচ্ছে, রাইট? লাস্ট কোশ্চেনটা কি বোঝা গেছে? স্যার বেসিকলি স্যার বটম আপ ইউজ করা বা মনে হয় মেমোরাইজ হ্যাঁ ইউজ করা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ যে আমার একটা রেফারেন্স রিলেশন দেওয়া আছে, যে রেফারেন্স রিলেশনটা আমার অনেকটা রড কাটিং এর মতোই। তো আহ, ওই রড কাটিং এর যেই রেফারেন্স রিলেশনটা ছিল, হ্যাঁ, সেটাকেই আমরা একটু মডিফাই করেছি। আমি একটু মডিফাই করে ওই তোমাদের যে রেফারেন্স রিলেশনটা দেখিয়েছি, মানে হোমওয়ার্কে দিয়েছি, সেটা ওইটাকে মডিফাই করে। স্যার তাহলে এটা কি আমি বটম আপ দিব নাকি স্যার মেমোরাইজ দিব, মানে কোনটা? যে কোনো একটা, যে কোনো একটা। রড কাটিং এ এখানে ম্যাক্সিমাম ছিল, আমি এখানে মিন করে দিয়েছি। রড কাটিং এ একটাই বেস কেস ছিল, আর 0 সমান 0। আমি এখানে বেস কেস দিয়েছি বোধহয় 3টা, রাইট?
যাই হোক, মোট কথা আহ, ওখানকার তুলনায় এখানে মানে একটু মানে ভেরিয়েশন আছে। আর ভিতরে এটা জাস্ট মানে এই যে রেঞ্জটা মডিফাই করে দিয়েছি অ্যাকর্ডিংলি। বেস কেস যেহেতু 0, 1, 2 এগুলো বোধহয় বেস কেস ছিল। হুম, তো এই হিসেবে অটো মডিফাই করছি। তো রড কাটিং এর জন্য যে অ্যালগোরিদমটা, সেটা তোমাদেরকে আমি অনেক সময় নিয়ে বুঝিয়েছিলাম, রাইট? সেটা যদি বোঝা গিয়ে থেকে থাকে, তাহলে এই যে রেফারেন্স রিলেশনটা দেওয়া আছে, এটাকেও নিশ্চয়ই তোমরা একটা বটম আপ অ্যালগরিদম অথবা মেমোয়াইজ টপ ডাউন অ্যালগরিদমে কনভার্ট করতে পারবা, তাই তো? এটা আমরা অনেক সময় নিয়ে বুঝিয়েছিলাম। বাট শুধু টপ ডাউন যদি করো, তাহলে কিন্তু অনেক রিকম্পিউটেশন হচ্ছে, ওভারল্যাপিং সাব প্রবলেম যে ইস্যুটা। সে কারণে আমরা শুধু টপ ডাউন করলে হবে না। আমি এখানে বলেছি এফিশিয়েন্ট অ্যালগরিদম ডিজাইন। এফিশিয়েন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে শুধু টপ ডাউন করলে আসলে হবে না। শুধু টপ ডাউন অ্যাপ্রোচে গেলে কিন্তু এক্সপোনেনশিয়াল টাইম লাগবে। হয় মেমোয়াইজ টপ ডাউনে যেতে হবে, যেমনটা রড কাটিং এর যে অ্যালগরিদমটা, এটা আমরা এক্সপ্লেন করেছি অনেক সময় নিয়ে, অথবা বটম আপে যেতে হবে। দুটো ক্ষেত্রেই টাইমটা কম লাগছে। বুঝা গেছে সবাই? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? তাহলে এটা পারা যাবে ইনশাল্লাহ, রাইট? এগুলা পারা যাওয়ার কথা, কারণ আমরা তো অনেকগুলো এক্সাম্পল মানে এগুলা এক্সপ্লেন করেছি, অনেকগুলা এই টাইপের প্রবলেম সলভ করেছি, রাইট? ফিবোনাচি দিয়ে শুরু, আসান নাম্বার, কম্বিনেশন, আসান 2 নাম্বার, রড কাটিং, রাইট? এরকম অনেকগুলো প্রবলেম আমরা কিন্তু এক্সপ্লেন করেছি। এর পরের গুলো আসলে আমরা এক্সপ্লেন করেছি, এলসিএস কিভাবে রেকনসিলিয়েশন থেকে আমরা অ্যালগরিদমটা আসলো, ফর এক্সাম্পল। হ্যাঁ, এগুলো আমরা এক্সপ্লেন করেছি। তো আসলে পারার কথা। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের হোমওয়ার্কের ইস্যুটা। হোমওয়ার্ক ইনশাল্লাহ তাহলে পারা যাবে। আর হোমওয়ার্কের বাকি প্রবলেম গুলো তো সহজ, জাস্ট সিমুলেশন করা। ডট কাটিং একটা প্রবলেম ইনস্ট্যান্স দেওয়া আছে, অ্যালগরিদমটা সিমুলেট করা। তারপরে এলসিএস বা এই যে 0, 1 ন্যাপস্যাক, হ্যাঁ, একটা প্রবলেম দেওয়া আছে, টেবিল ফিল আপ করা, বেসিক্যালি আর কিছু না। বাকিগুলো 1 থেকে 4 নম্বর প্রবলেম যেগুলো হোমওয়ার্কে, সেগুলো তো আরো সহজ। একটু আসছি। ওকে, সো আমরা তাহলে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম বিএফএস এবং ডিএফএস কিভাবে করে। আম, আজকে আমরা ডিএফএস এ কিছু অ্যাপ্লিকেশন দেখব। ডিএফএস আমরা দেখেছিলাম যে বিএফএস এর অ্যাপ্লিকেশন হচ্ছে যে শর্টেস্ট পাথ বের করা, আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ বের করার জন্য আমরা বিএফএস ইউজ করি। ডিএফএস কি কাজে ইউজ করা যায়? ডিএফএস বিভিন্ন কাজে ইউজ করা যায়। কিভাবে আমরা দেখবো, প্রথম একটা অ্যাপ্লিকেশন দেখবো ডিএফএস এর, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং। তোমাদের 11টা থেকে শুরু না? এখনো জয়েন করে নাই কেন লোকজন? হ্যাঁ, মাত্র 18 জন জয়েন করছে, কিন্তু আমার তো আসলে ওয়েট করার সময় নেই, ক্লাস টাইমের মধ্যে তো At will. So যাই হোক, আমরা তাহলে 720p is still টপোলজিক্যাল dropping from 60 FPS in forest areas. সর্টিং একটা অ্যাপ্লিকেশন Ubisoft, ফার্স্ট দেখবো, আর একটা get your অ্যাপ্লিকেশন shit পরবর্তী দেখবো, together. যে Alright, স্ট্রংলি কানেক্টেড right, কম্পোনেন্ট good. বের। Thanks very much তো for watching, by the টপোলজিক্যাল way. সর্টিংটা কি করে, গিভেন এ ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা সংক্ষেপে ড্যাগ বলি আমরা সেটাকে, find a linear ordering of vertices such that if UV is an S, then U precedes V in the ordering. ঠিক আছে? DAG indicates precedence among events. Events are graph vertices. Edge from U to V means event U has precedence over event V.
ঠিক আছে। সো এটা উদাহরণ দিলেই বোঝা যাবে। মনে করো কোন অর্ডারে আমি বিভিন্ন একজন জামা কাপড় পরতেছে। Certain garments must be put before others, right? Socks before shoes. হ্যাঁ, সো এরকম একটা জিনিসকে আমরা এরকম একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সে সাপোজ সকটা শু এর আগে পড়তে হয়, প্যান্টটা শু এর আগে পড়তে হয়, বেল্ট পরার আগে প্যান্ট পড়তে হয়, এটসেট্রা এটসেট্রা। তো এরকম একটা পার্টিকুলার অর্ডারিং যদি আমরা দিতে পারি, কোন অর্ডারে মানে এই একটা অর্ডারিং এখানে যেমন দেওয়া আছে, কোন অর্ডারে কি কি পড়তেছে। হ্যাঁ, তো দ্যাট ইজ বেসিক্যালি টপোলজিক্যাল সর্টেড অর্ডার। এবং এই অর্ডারিং এ তোমরা যদি দেখো যে প্রতিটা যেই নোটের সাথে যেই নোটের ডিরেক্টেড এজ আছে, যেমন সক্স বিফোর শুজ, তো আমার এই অর্ডারে সক কিন্তু শু এর আগে আসবে। আহ, এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, হ্যাঁ, সক্স হবে তারপর শুজ হবে। আচ্ছা, যাই হোক, তো টপোলজিক্যাল অর্ডারিং এ মোট কথা আমাদের ইউ থেকে ভিতে যদি অরিজিনাল গ্রাফারটা এস থেকে থাকে, তাহলে ইউ হচ্ছে ভি এর আগে আসবে টপোলজিক্যাল অর্ডার। তো দ্যাট ইজ টপোলজিক্যাল সর্টিং। এখন টপোলজিক্যাল সর্টিং আমরা কিভাবে করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আছে, সেটা টপোলজিক্যাল সর্টিংটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো সেটার জন্য আমরা ডিএফএস ইউজ করব। ফার্স্ট আমরা ডিএফএস অ্যাপ্লাই করে প্রতিটা গ্রাফ ভি এর ফিনিশিং টাইম ভি ডট এফ ক্যালকুলেট করব। অ্যান্ড প্রতিটা ভার্টেক্স যখন ফিনিশ করব, আমরা সেটাকে একটা লিঙ্ক লিস্টের মধ্যে, মানে লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করতে থাকবো, লিঙ্ক লিস্টের হেডে ইনসার্ট করব। অ্যান্ড দেন ফাইনালি আমার কিন্তু লিঙ্ক লিস্টটা রিটার্ন করে দেবে। তো যেহেতু ডিএফএস চালাইতে অর্ডার ভি প্লাস সি টাইম লাগে, এই পুরা কাজটা আসলে অর্ডার ভি প্লাস সি টাইমই করা যাবে। ঠিক আছে, কারণ প্রতিটা লিঙ্ক লিস্টে একটা ভার্টেক্সকে ইনসার্ট করতে তো আসলে অর্ডার ওয়ান টাইম লাগে। সো ভি সঙ্গে ভার্টেক্সকে ইনসার্ট করতে টোটাল অর্ডার ভি টাইম লাগে। অর্ডার ভি প্লাস ই জাস্ট অর্ডার ভি প্লাস ই। যাই হোক, এখন এই অ্যালগোরিদমটা আমরা এই গ্রাফের জন্য সিমুলেট করি। এই গ্রাফটার জন্য আমরা এই অ্যালগোরিদমটা সিমুলেট করি। তো আমরা ডিএফএস তো কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করতে হয়, তো আমরা ধরে নিচ্ছি ভার্টেক্স সি থেকে মনে করো ডিএফএস ফিজিকটা শুরু হচ্ছে, ধরে নিচ্ছি। হ্যাঁ, যে কোনো ওর থেকে শুরু করা যায়, তো আমি মনে করো সি থেকে শুরু করলাম। সি ডট ডি, ডিসকভারি টাইম অফ সি হচ্ছে 1, টাইম পয়েন্ট 1-এ সি কে ডিসকভার করলাম। এরপর আমরা সি থেকে ডি তে যাওয়া যাবে, এফ এ যাওয়া যাবে, মনে করো আলফাবেটের অর্ডারে ডি আগে আসে, ডি কে আগে যাব। সো টাইম পয়েন্ট 2 তে তাহলে ডি কে ডিসকভার করি, ডিটা গ্রে করে দিচ্ছে, ডি এর ডিসকভারি টাইম হচ্ছে 2। এরপর ডি থেকে কি করব তোমরা বলো, ডি থেকে এখন কোথায় যাব, কি করব? F হ্যাঁ, F sir. এফ, তাই না? ডি জি থেকে স্যার। তো আমরা শুধু এফ এই যেতে পারি, আর কোথাও যেতে, সেটা টাইম পয়েন্ট 3 তে এফ কে ডিসকভার করব। এরপর এরপর F থেকে যাওয়ার সুযোগ নেই, তাহলে কি আরেকটা ভার্টেক্স নিব? না না না, আর একটা ভার্টেক্স নিতে পারবো না, তোমার গ্রাফ যেটাতে আছে সেটাই, না মানে সেটাই আরেকটা, মানে তুমি আরেকটা জায়গা থেকে শুরু করব নাকি, এটা বলছি। না 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 না, তুমি তো আগে এফ কে ফিনিশ করবা, তাই না? ও আচ্ছা। দুইটা টাইম ছিল, প্রতিটা নোডের ডিসকভারি টাইম আছে, ফিনিশিং টাইম আছে। আগে তো তোমার এগুলো ফিনিশ করতে হবে, অন্য নোডে যাওয়ার পরে সেগুলা ব্যাক ট্র্যাক করতে হবে, তাই না? ভুলে গেছো? সো ও এফ হ্যাঁ, কে আমরা বলছি এফ দিয়ে। থেকে আর কোথাও যেতে পারতেছি না, সো এফ কে আবার আমরা ফিনিশ করে দেবো পরবর্তী টাইম পয়েন্ট করে এফ কে ফিনিশ করবো, এফ কে তাহলে ব্ল্যাক করে দিব। ঠিক আছে, এখন এফ ব্ল্যাক হয়ে যাবে যেহেতু এফ ফিনিশ হয়ে গেছে। রিমেম্বার, হোয়াইট গ্রে ব্ল্যাক তিনটা কালার আমরা ইউজ করি। হোয়াইট মানে এখনো ডিসকভারি হয়নি, গ্রে মানে হচ্ছে ডিসকভারি হয়েছে ফিনিশ হয়নি, আর ব্ল্যাক মানে হচ্ছে ফিনিশ হয়ে গেছে। সো এফটাকে টাইম পয়েন্ট 4-এ ফিনিশ করে দিলাম। তো এফ কে যেহেতু মাত্র আমরা ফিনিশ করেছি, এই যে রিমেম্বার আমরা একটা লিঙ্ক লিস্টে কিন্তু এটাকে অ্যাড করব। as each vertex is finished, insert it in the front of the link list, একটা লিঙ্ক লিস্টে হেডে গিয়ে এফ কে অ্যাড করে দেবো। ভালো কথা। এবার এফ থেকে আমরা ব্যাক ট্র্যাক করব কোথায়? ডিতে।
ডি তে ব্যাক করব। ডি কে কিন্তু টাইম পয়েন্ট 5 আমরা ডি কে শেষ করে দিচ্ছি। কেন? কারণ ডি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো এরপরে টাইম পয়েন্ট এরপর আমরা কিন্তু ডি কে ফিনিশ যেহেতু করে দিচ্ছি, ডি কে ব্ল্যাক করে দিব এবং ডি কে তাহলে আমরা অ্যাড করব লিঙ্ক লিস্টের মধ্যে। ওকে, ভালো কথা। এবার আমরা কোথায় যাব? সিতে। কোন নোডে চলে যাব? আমরা এখন ডি থেকে ডি কে ফিনিশ সিতে। করে দিলাম, তাহলে এবার আমরা ব্যাক ট্র্যাক করে কোথায় যাব? সিতে। ব্যাক ট্র্যাক করে সি তে যাব। সি থেকেই তো আমরা ডি তে এসেছিলাম, তাই না? ব্যাক ট্র্যাক করে আমরা সি তে যাব। সি তে এসে এরপর আমি কি করব? আরেকটা হোয়াইট নোট আছে, ওইটাই যাব। কোনটা সেটা? ই। ই, রাইট। সো টাইম পয়েন্ট 6 এ আমি ই কে ডিসকভার করব। ডি থেকে আমরা ডি এর যে প্যারেন্ট ছিল সি তে ব্যাক ট্র্যাক করছি। সি থেকে দেখা যাচ্ছে একটা হোয়াইট নোটে যাওয়া যাচ্ছে ই। সো পরবর্তী টাইম পয়েন্ট 5 এ ডি কে শেষ করেছি, টাইম পয়েন্ট 6 এ ই কে ডিসকভার করলাম, ই কে গ্রে করে দিলাম। ই থেকে আর কোথাও হোয়াইট নোটে যাওয়া যাচ্ছে? না, যাচ্ছে না, তাহলে কি করব? তাহলে 7 হয়ে যাবে, 6 7 হয়ে যাবে। হ্যাঁ, এটা black। 7 এ কি করব আসলে? এফ এফ টা 7 হয়ে যাবে, তারপর ব্ল্যাক করবো এটা, তারপর এফ ব্ল্যাক কে করবো। 7 করে দিব, মানে ও মানে আচ্ছা, ই এর ফিনিশিং টাইমটা 7 হয়ে ফিনিশিং যাবে, টাইম, কারেক্ট। হ্যাঁ। ই এর ফিনিশিং টাইম হচ্ছে 7 এবং ই কে আমরা শেষ করে দিব, ব্ল্যাক করে দিব। ই কে তাহলে লিঙ্ক লিস্টের ফ্রন্টে অ্যাড করব। তাহলে এর পরবর্তী স্টেপগুলো তোমরা বলো। এরপরে আমার এই লিঙ্ক লিস্টে তো এফ ডি ই এগুলো অ্যাড হলো। এরপরে কোন সিকোয়েন্সে কোন কোন ভার্টেক্স অ্যাড হবে লিঙ্ক লিস্টে? এরপর সি অ্যাড হবে স্যার। সি অ্যাড হবে, তারপরে সি হুম, তারপর স্যার বি। বি অ্যাড হবে, তারপরে এ স্যার। এ অ্যাড হবে, কারেক্ট। সো সি কে আমরা ফিনিশ করে দিচ্ছি টাইম পয়েন্ট 8 এ, যেহেতু সি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তো সি কে অ্যাড করতেছি, লিঙ্ক লিস্টে সি কে ফিনিশ করে দিচ্ছি। এরপরে এ বি দুইটা হোয়াইট ভার্টেক্স থাকে। সো আমরা এই দুটার যে কোনোটার থেকে আলফাবেটিক অর্ডারে যেহেতু এ আগে আসে, এ থেকে আসলে আবার নতুন একটা ডিএফএস ভিজিট কল হবে। এ একে তাহলে পরবর্তী টাইম পয়েন্ট 9 এ একে ডিসকার করলাম। এর এই টাইম পয়েন্ট 8 এ সি কে ফিনিশ করেছিলাম, পরবর্তী টাইম পয়েন্ট 9 এ একে ডিসকভার করলাম। এন্ড দেন এ থেকে বি তে চলে যাব, টাইম পয়েন্ট 10 এ আমরা বি কে ডিসকভার করে ফেলবো। ঠিক আছে, বি কে ডিসকভার করে ফেলবো। এন্ড দেন টাইম পয়েন্ট 11 এ গিয়ে আমরা বি কে ফিনিশ করে দিব। সো বি কে অ্যাড করে দিব লিঙ্ক লিস্টের মধ্যে। এন্ড দেন টাইম পয়েন্ট 12 এ এ কে ফিনিশ করব, এ কেও অ্যাড করে দিব লিঙ্ক লিস্টের মধ্যে। সো দিস ইজ দ্য টপোলজিক্যাল সর্টেড অর্ডার of all the vertices in this graph. তো এখানে খেয়াল করো যে এই ডেফিনেশনটা আমরা প্রথমে দিয়েছিলাম টপোলজিক্যাল সর্টিং, যে সেই ডেফিনেশনটাকে হতে হোল্ড করে। ইউ থেকে ভিতে যদি এস থাকে তাহলে ইউ আগে আসবে, ভি পরে আসবে। এটা সবসময় সত্যি। যেমন তুমি যদি দেখো সি থেকে ডি তে একটা এজ আছে, তাহলে সি আগে এসেছে, ডি পরে এসেছে, এই অর্ডারিং এ। এ থেকে সি তে একটা এজ আছে, এ আগে আসছে, সি পরে আসছে। এ থেকে বি তে এজ আছে, সো এ আগে আসছে, বি পরে আসছে। সো এই টপোলজিক্যাল অর্ডারিং হচ্ছে আমার, তাহলে এই গ্রাফের জন্য এইটা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি বোঝা Yes, গেছে sir. টপোলজিক্যাল সর্টিং কিভাবে করতেছি? পারা যাবে এরকম একটা গ্রাফ দিয়ে দিলে? স্যার আমরা কি লিঙ্ক লিস্ট থেকে উল্টা ভাবে লিখলাম, না এভাবেই লিখতে হয়? মানে লিঙ্ক লিস্টের হেডে সবসময় আমরা অ্যাড করতেছি, হেডে অ্যাড করতে মানে হবে, okay. হ্যাঁ, মানে তুমি হয়তো বলতে চাচ্ছো যে আসলে আমি পয়েন্টারটা এই আচ্ছা, দিকে হেড। দিব, উল্টা করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেই সেন্সে আসলে এটা উল্টা হয়ে গেছে। বাট মেইন জিনিস মানে হচ্ছে এফ আমি এফ সবসময় হেডটা এফ থেকে হেডের শুরু না? মধ্যে ইনসার্ট করতেছি, আচ্ছা। লিঙ্ক লিস্টের হেডে সবসময় ইনসার্ট করতেছি। একদম প্রথমে লিঙ্ক লিস্টের হেডে এফ কে ইনসার্ট করেছি, এরপর এফ এর আগে ডি কে ইনসার্ট করলাম, তারপর ডি এর আগে ই কে বসলাম, তা ই এর আগে সি কে বসলাম, সবসময় লিঙ্ক লিস্টের হেডের মধ্যে ইনসার্ট করতেছি। এই বুঝতে পেরেছি। বোঝা গেল কি? সো এই কাজটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এরকম একটা প্রবলেম নিশ্চয়ই নিজেরা সলভ করতে পারবো।
যদি নাকি আমার গ্রাফটা যেটা দেয়া থাকে সেখানে কোনো সাইকেল না থাকে, নাই সাইকেল থাকলে তো আবার এখানে একটা অ্যাম্বিগুইটি চলে আসতেছে যে এ আগে না সি আগে। তো এটা ডিরেক্টেড অবশ্যই অ্যাসাইক্লিক গ্রাফ হইতে হবে, ডিরেক্টেড গ্রাফ এবং কোনো সাইকেল নাই। সাইকেল বলতে ডিরেকশন কনসিডার করে যে সাইকেল, সেটা নাই। আম, তো ফর এক্সাম্পল আমরা কিন্তু এই গ্রাফে যদি ই আর এফ এর ডিরেকশন উল্টে দিতাম, তাহলে কিন্তু এখানে একটা আমরা বলতাম যে এখানে একটা সাইকেল আছে, তাই না? ডি থেকে এফ এ যাওয়া যায়, এফ থেকে ই তে যায়, ই থেকে আবার ডি তে ঘুরে আসা যায়। সাইকেল মানে কি? সাইকেল গ্রাফ তোমার মাঝে শিখে আসছো না? সাইকেল গ্রাফ যেটা, সেইটাই এখন ডিরেক্টেড গ্রাফের জন্য আমরা বলতেছি এটা, যে ডি থেকে আবার ঘুরে ডি তে ব্যাক করা যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ সাইকেল। ডি এফ ই ইজ এ সাইকেল। তো এরকম যদি সাইকেল থাকতো, আমার গ্রাফটার মধ্যে যদি সাইকেল থেকে থাকে, তখন কিন্তু আবার আমরা এই টপোলজিক্যাল সর্টেড অর্ডারটা আনডিফাইন্ড। কারণ ডি থেকে ই তে যাওয়া যায়, আবার ই থেকেও ডি তে যাওয়া যায়। তাহলে ডি আগে আসবে না ই আগে আসবে, এটা আসলে আনডিফাইন্ড হয়ে যাবে তখন। টপোলজিক্যাল সর্টেড অর্ডারটা আনডিফাইন্ড ফর সাইক্লিক গ্রাফ। এই জন্যই আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হইতে হবে। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ যদি দেওয়া থাকে তখন আমরা টপোলজিক্যাল সর্ট করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে সবাই? না বুঝা গেছে Yes, গেলে sir. বলবো। ওকে, সো তাহলে ইনশাল্লাহ এরকম কিছু দিলে পারা যাবে, রাইট? এরকম কিছু দিলে পারা যাবে। আহ, আহ, পারা যাবে কি না আমরা একটু ইয়া করি। এটা আলটিমেটলি আমার যে টপোলজিক্যাল সর্টেড অর্ডারটা আমরা পাচ্ছি। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইয়াটা, আমি ওই ইয়াটা বোঝাচ্ছিলাম। সাইকেলের কনসেপ্ট আর কি বোঝাচ্ছিলাম ওখানে। ওকে, strides through different matters are for different, আচ্ছা। আচ্ছা, এটা টপোলজিক্যাল সর্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ডিএফএস করার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে টপোলজিক্যাল সর্টিং করা। ওকে, টপোলজিক্যাল সর্টিং আমরা একটা প্র্যাকটিস করব। একটা যদি প্র্যাকটিস করি তাহলে বোধহয় ভালো হয়। আমরা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বের করি, তারপরে সেটা হুম হুম টপোলজিক্যাল সর্টিংটা আমরা করব, ঠিক আছে? সো একটা ভালো উদাহরণ করতেছি। হ্যাঁ, আমি একটা হুম সুন্দর ফিগার পেয়েছি। এটা হচ্ছে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটার মধ্যে তোমরা টপোলজিক্যাল অর্ডারিং বের করো। অ্যাগেইন আমি বলে দিই, যদি কিছু বলা না থাকে বাই ডিফল্ট সবসময় অ্যালফাবেটিক অর্ডারে যাবা, ঠিক আছে?
সিমুলেশন করো, ডিএফএস চালাও, ডিসকভারি টাইম ফিনিশিং টাইম গুলো বের করো, অ্যান্ড দেন টপোলজিক্যাল সর্টের যে ইয়াটা হয়, হ্যাঁ, সেটা বের করো। তো এটা 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 ডিএফএস করবো? হ্যাঁ, আগে যেভাবে করলাম, হ্যাঁ, আগে ওকে। গ্রাফটা যেভাবে করলাম, ডিএফএস বেজিস চালায় আমরা ফিনিশিং টাইম অনুসারে একটা লিঙ্ক লিস্ট মধ্যে অ্যাড করে করে ওই লিঙ্ক লিস্ট আলটিমেটলি রিটার্ন করেছি। সেটাই হচ্ছে টপোলজিক্যাল সর্টেড অর্ডার। এখন এই গ্রাফের জন্য করতে বলতেছি আমাদেরকে। হ্যাঁ, তোমরা করে আমাকে ইমেল করবা। স্যার এখানে স্যার অনেকগুলো অর্ডারে হয় স্যার। না, অনেকগুলো তো হইতে পারে। আমি যেটা বলেছি হুম যে যখন তোমরা ভিজিট করবা, হুম মনে করো এখানে এ থেকে বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, জি স্যার। অলওয়েজ আলফাবেট অর্ডার মেনটেন করবা। তার মানে আলফাবেটিক অর্ডারে বি আগে আসে, সো বি কে আগে ভিজিট করবা। এভাবে আচ্ছা করলে তোমার একটা ইউনিক অর্ডারিং আসবে। স্যার শুধু অর্ডারটা লিখলে হবে নাকি? না, শুধু অর্ডার দিলে হবে কেন? তোমাকে তো অ্যালগরিদম সিমুলেট করতে হবে। আমরা যেভাবে এখানে করেছি সবকিছু দেখেছি, ডিসকভারি টাইম, ফিনিশ টাইম, লিঙ্ক লিস্ট সবই দেখাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। একটা অঙ্কের মনে করো তুমি অ্যান্সার জানো, কোশ্চেন কেমন পড়ছে, অঙ্কের অ্যান্সারটা লিখে আসছো, মার্কস পাবা? মার্কস পাবা না। ইউ হ্যাভ টু শো অল দ্য ক্যালকুলেশনস, রাইট? একই রকম ভাবে তোমাদের এখানে একটা ড্র্যাগ দেয়া আছে, ড্র্যাগের টপোলজি সর্টিং করতে বলতেছি, তুমি দেখে বুঝতেছো হয়তো যে টপোলজি সর্টিং কি হতে পারে অর্ডারটা।
বাট সেটা লিখলে তো হবে না, তুমি তো অ্যালগরিদম সিমুলেট করতে পারো কিনা, অ্যালগরিদমটা কিভাবে এই গ্রাফে টপোলজি সর্টিং করতেছে সেটা তুমি পারো কিনা, এইটা আমার দেখাটা উদ্দেশ্য। সো ইউ নিড টু mention discovery time, finishing time, and the link list, just like here. হুম, হুম। স্যার পাঠিয়েছি একটা, ওইভাবে করবো না। পাঠাইছো না? আচ্ছা, দেখছি। আম- রা- আসলো না তো। আচ্ছা, সারান ফারিজা পাঠিয়েছে। হুম, আমরা যদি একটু তোমাদের সাথে শেয়ার করি সলিউশন গুলা। আচ্ছা, দেখি শাহান কি করেছে। টাইম পয়েন্ট ওয়ানে এ কে ডিসকভার করেছে, টাইম পয়েন্ট টু তে বি তে বা সি তে ডি তে যাওয়া যায় তো বিভিন্ন জায়গায়, আলফাবেটিক অর্ডারে বি আগে আসছে, সো বি কে আগে ডিসকভার করেছে। টাইম পয়েন্ট টু তে বি কে ডিসকভার করেছে, দেন টাইম পয়েন্ট থ্রি তে ডি কে ডিসকভার করেছে, টাইম পয়েন্ট ফোর এ ই কে ডিসকভার করেছে। অ্যান্ড দেন ই থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, আর কোনো নোডে যাওয়া যাচ্ছে না। সো টাইম পয়েন্ট ফাইভ এ ই কে শেষ করে দিয়েছে, ই কে এখানে ইনসার্ট করেছে, ব্যাক করেছে ডি তে। ডি থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না, সো টাইম পয়েন্ট সিক্স এ ডি কে ফিনিশ করেছে, ডি কে ইনসার্ট করেছে, ব্যাকটা করেছে বি তে। বি থেকেও আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না, সো টাইম পয়েন্ট সেভেন এ বি কে শেষ করে দিয়েছে, বি কে ইনসার্ট করেছে লিঙ্ক লিস্টের শুরুতে, ব্যাকটা করেছে এতে। এ থেকে এখনো কিন্তু হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে সি তে, সো টাইম পয়েন্ট এইট এ সি কে ডিসকভার করবে। সি থেকে আর কোনো হোয়াইট নোডে কিন্তু যাওয়া যাচ্ছে না, কারণ অলরেডি কিন্তু ডি এবং ই ডিসকভার বা ফিনিশ অ্যাকচুয়ালি, সো ওগুলো হোয়াইট নাই, আনভিজিটেড। হোয়াইট মানে কি আনভিজিটেড, হ্যাঁ। আর গ্রে মানে হচ্ছে জাস্ট ডিসকভার হয়েছে, ফিনিশ হয়নি। আর ব্ল্যাক মানে হচ্ছে ফিনিশ হয়ে গেছে। ডিএফএস এর ক্ষেত্রে কালারের মানেগুলো ছিল এরকম, রাইট? সো সি থেকে আর কোনো আনভিজিটেড নোডে যাওয়া নাই, সো পরবর্তী টাইম পয়েন্ট টাইম পয়েন্ট নাইনে সি কে ফিনিশ করে দেবো, সি কে লিঙ্ক লিস্টের শুরুতে ইনসার্ট করব এবং ব্যাকট্র্যাক করবো এতে। এ থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না, টাইম পয়েন্ট এ নেই, এ কে ফিনিশ করবো, একে ইনসার্ট করবো লিঙ্ক লিস্টের শুরুতে। সো দিস ইজ দ্য কারেক্ট সলিউশন। বুঝা গেল সবাই? বুঝা গেছে সবাই? বাকিরা ফারিজা, তুমি কি এভাবে করেছ? জি স্যার। হুম, 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে, ফাইন। সিবিডি, হ্যাঁ এই তো, তো এভাবেই আসলে হবে, ঠিক আছে? এভাবে এখানে বোধহয় সিবিডি এসেছে, হ্যাঁ ঠিক আছে। সো তাহলে এভাবে হবে, ঠিক আছে? আশা করি তাহলে পারা যাবে টপোলজি কনস্ট্রাক্টিং, রাইট? পারা যাবে না ইনশাল্লাহ? হ্যালো, ইয়েস স্যার। তোমরা কি জেগে আছো? জি স্যার। তোমরা দুই তিনজন আসছো, বাকিরা কি ঘুমাচ্ছে কিনা আল্লাহ জানে। জি স্যার, আছি স্যার। আম
আচ্ছা আচ্ছা, দেখ কয়েকজন আছে। ওকে, না বোঝা গেলে বলবা, ঠিক আছে? আমি তো এই জন্য খুব দ্রুত আগাচ্ছি না কিন্তু, ঠিক আছে? আরো অনেক কিছু পড়ানো যাইতো, কিন্তু আমি চাই যে তোমরা সবাই বুঝে তারপরে আগাই, ঠিক আছে? প্রত্যেকে না বুঝলে আমার কাছে জিনিসটা, আই আই ফিল দ্যাট আই হ্যাভ নট ডান মাই জব ওয়েল। সো ওকে, আমি র্যান্ডমলি দুজনকে জিজ্ঞেস করি। সাপোজ সাব্বির হোসেন তামিম, সাব্বির হোসেন তামিমের নাম দেখতে পাচ্ছি, সে তো আছে, রাইট? সাব্বির হোসেন তামিম, টেল মি ইফ ইউ হ্যাভ জি এনি স্যার। কনফিউশন। হ্যাঁ স্যার। এইটা যে প্রসেসটা করলাম, এটা কি বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে, ওকে, রাইট। কেউ বুঝে নাই এমন কেউ আছে? হাত তুলো যে বুঝে নাই, প্লিজ রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, ask where is the confusion and clarify it. ওকে, কেউ হাত তুলতেছে না, সো হোপফুলি সবাই বুঝছে না। স্টিল যদি কোনো কনফিউশন থাকে এই টপিক বলে কথা না, যে কোনো টপিকে ফিল ফ্রি টু মিট মি টুডে। আজকের পরে অবশ্য আমি আবার একটু আমি দেশে যাচ্ছি, তো আজকের পরে আবার আমি ফ্রি থাকতেছি না। So, আজকের মধ্যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, ঈদের আগে যদি ক্লারিফাই করার দরকার হয়, তোমার ক্লারিফিকেশন দরকার, ঈদের আগেই বোঝার দরকার, প্লিজ মিট মি টুডে। হ্যাঁ, আমি এই লিঙ্কেই থাকবো, অফিস আওয়ার যে টাইমটা, ওই টাইমটা। ওকে, তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন যে ডিএফএস এর, সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, টপোলজিক্যাল সর্টিং। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা আমরা এখন দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বা এসসিসি ইন শর্ট। G is a strongly connected graph if every pair UV of vertices in G is reachable from each other. ঠিক আছে, ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, রিচেবল মানে কি ভি থেকে ইউতে যাওয়ার পাথ আছে। So strongly connected component SCC of G is a maximal set of vertices such that for all UV um, maximal set of vertices C such that for all UV in C both U to V, both U is reachable from V, U is reachable, um, basically V is reachable from U and U is reachable from V. ঠিক আছে, ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, এই সিম্বলটার মানে হচ্ছে ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, আর এখানে বলা হচ্ছে ভি থেকে ইউতে যাওয়ার পাথ আছে, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট ইট মিনস। ফর এক্সাম্পল, আমি যদি এই গ্রাফটা তাকাই, এই গ্রাফে যে বক্স করা আছে, এই বক্সের মধ্যে কিন্তু সবাই থেকে প্রত্যেক পেয়ার অফ নোডের মধ্যে পাথ আছে। যেমন এটাকে যদি আমি বলি ইউ আর এটা ভি, ইউ থেকে ভিতে যাওয়ার তো পাথ আছে, আবার ভি থেকে ইউতে যাওয়ারও পাথ আছে, এই ভার্টেক্সটা হয়ে ইউতে যাওয়া যায়। একই রকম ভাবে যে কোনো দুইটা ভার্টেক্স নাও, দেখা যাবে তাদের মধ্যে বোথ ডিরেকশন কিন্তু পাথ আছে। এটা যদি তুমি মনে করো ইউ, আর এটা যদি ভি হয়, ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, ভি থেকে ইউতে যাওয়ার পাথ আছে, এইটা হয়। সেভাবে দেখা যাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা যাওয়ার কিন্তু পাথ আছে, and that's why it is strongly connected. This component, this subgraph of this whole graph is strongly connected. এবং এটাকে আমরা ম্যাক্সিমাল বলতেছি, এই কথাটা কিন্তু বুঝতে হবে। ম্যাক্সিমাল মানে কি? ম্যাক্সিমাল মানে হচ্ছে ম্যাক্সিমাল সামথিং, ম্যাক্সিমাল স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, ওকে, অথবা ম্যাক্সিমাল সেট অফ কম্প্যাটিবল বা নন ওভারল্যাপিং ইন্টারভালস। এর আগে আমরা অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে পড়ে এসেছি ম্যাক্সিমাল সেট অফ নন ওভারল্যাপিং ইন্টারভালস, রাইট? সো ওটা আমরা অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে পড়ে এসেছি, যে এর থেকে আর বড় করা যায় না। হ্যাঁ, এর থেকে আর বড় করলে আমার ইন্টারভ্যাল আরো একটা যদি নেই, এক্সিস্টিং ইন্টারভ্যালগুলোর সাথে ওভারল্যাপ করবে, কনফ্লিক্ট হবে। মনে আছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের কথা? গ্রিডি অ্যালগরিদমের মধ্যে পড়ে এসেছিলাম, ভুলে গেছো? ইয়েস স্যার। হ্যাঁ, মনে আছে? তো গ্রিডি অ্যালগরিদম ছিল এটা মনে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
যাই আবার হোক স্যার আবার একটু রিভিউ করলে ভালো হয় স্যার, ভুলে গেছি। ভুলে গেলে আবার তো আসলে গো থ্রু করা সম্ভব না। আর এখন ওটা আমি জাস্ট মনে করছি তোমাদের মনে আছে, এই জন্য ওই উদাহরণটা দিলাম। আচ্ছা, মনে না থাকলে আসলে তোমরা একটু গো থ্রু করলে নিশ্চয়ই মনে পড়বে। এক ক্লাস তো বারবার নেওয়া সম্ভব না, এমনিতেই সিলেবাস কভার করা কঠিন হয়ে যায়। তো আমি জাস্ট ওই উদাহরণটা দিলাম, মনে করছি যে তোমরা এটা মনে আছে, তাহলে রিলেট করতে পারবা, বুঝতে পারবা। আচ্ছা, যদি ওটা মনে না থাকে তাহলে তার ওটা বলে লাভ নেই। এই উদাহরণটা থেকেই বোঝানোর চেষ্টা করি। এইখানে আমি যদি এই চারটা ভার্টেক্সকে আমরা বলতেছি ম্যাক্সিমাম সেট অফ স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ বা ম্যাক্সিমাল কম্পোনেন্ট। কেন? কারণ এটার সাথে যদি আমি আর কোনো নোডকে অ্যাড করি, মনে করি এই নোডটা অ্যাড করলাম, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আর হোল্ড করে না। দেখো, এই নোডটাকে যদি আমি এই চারটা নোডকে বলতেছি আমি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। কেন? কারণ এটার সাথে আরো একটা নোডকে যদি অ্যাড করি তাহলে এই কন্ডিশনটা আর হোল্ড করবে না, যে ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, আবার ভি থেকে ইউতে যাওয়ার পাথ আছে। হ্যাঁ, এই কন্ডিশনটা কিন্তু আর হোল্ড করবে না। কারণ মনে করো যে এটা ভি না, মনে করো ভি হচ্ছে এইটা আর ইউ হচ্ছে এইটা। সো তাহলে ইউ থেকে ভিতে যাওয়ার পাথ আছে, কিন্তু ভি থেকে ইউতে যাওয়ার কি পাথ আছে? নাই। তার মানে এই পুরাটা মিলে কিন্তু আমি বলতে পারবো না যে এটা আসলে বোথ ডিরেকশনে পাথ আছে, প্রত্যেক পেয়ার অফ নোডের মধ্যে বোথ ডিরেকশনে পাথ আছে। সেই কন্ডিশনটা কিন্তু আর হোল্ড করতেছে না। এই যে কন্ডিশন, স্ট্রংলি কানেক্টেড হওয়ার কন্ডিশন যেটা, সেই কন্ডিশনটা কিন্তু এখন আর হোল্ড করবে না। তার মানে মানে ম্যাক্সিমাল বলতে ওইটাই বোঝানো হচ্ছে যে উই ক্যান নট এক্সটেন্ড ইট ফার্দার উইদাউট ব্রেকিং দিস প্রপার্টি, উইদাউট ভায়োলেটিং দিস প্রপার্টি, যে বোথ ডিরেকশনে প্রতিটা পেয়ার অফ নোডের মধ্যে পাথ আছে। এই প্রপার্টিটা, এই কন্ডিশনটা ভায়োলেট না করে আমার এই সেট অফ ভার্টেক্সকে আমরা এক্সটেন্ড করাটা আসলে পসিবল না। ঠিক আছে? সো ইন দ্যাট সেন্স দিস সেট অফ ভার্টিসেস, এই চারটা ভার্টেক্স নিয়ে যে সেটটা ব্যাকগ্রাউন্ড কমলা করে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাল যে সাবগ্রাফ, যেটার জন্য এই প্রপার্টিটা হোল্ড করে। ইউ থেকে ভিতেও পাথ আছে, ভি থেকে ইউতেও পাথ আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? Yes, sir. ম্যাক্সিমাল কনসেপ্ট হচ্ছে ইউ ক্যান নট এক্সটেন্ড maximal set of something, means you cannot extend that set by adding another element without violating the property of that set. এক্ষেত্রে প্রপার্টিটা হচ্ছে আমার এই সেটের প্রতিটা পেয়ার অফ মেম্বারের মধ্যে, প্রতিটা পেয়ার অফ নোডের মধ্যে বোথ ডিরেকশনে পাথ আছে। ঠিক আছে? এই প্রপার্টিটা ভায়োলেট করা ছাড়া এই সেটকে এক্সটেন্ড করার কোনো উপায় নাই। সো সেই সেন্সে বলা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাল। আচ্ছা, তাহলে আমরা কি এই তিনটা নোড মিলে ম্যাক্সিমাল বলতে পারতাম? এটা কি একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট? এই তিনটা নোড মিলে নিচের তিনটা নো স্যার। এক্সক্লুডিং দিস, আমি কিন্তু বলতে পারতাম না। কেন? কারণ এটা কিন্তু ম্যাক্সিমাল হচ্ছে না, এটা স্ট্রংলি কানেক্টেড। এই তিনটা নোড কিন্তু স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে, কিন্তু এটা ম্যাক্সিমাল না। ঠিক আছে? এই তিনটা নোড মিলে স্ট্রংলি কানেক্টেড, বাট দে আর নট ম্যাক্সিমাল। কেন? কারণ আমি আরো একটা নোড অ্যাড করতে পারছি, সেই নোডটা, এই নোডটাকে অ্যাড করলে পরে আমি কিন্তু দেখা যাচ্ছে যে স্টিল এই প্রপার্টিটা হোল্ড করে। ইউ থেকে ভিতে যাওয়ার পথ আছে, ভি থেকে ইউতে যাওয়ার পথ আছে, যে কোনো মানে এই তিনটার সাথে এটাকেও অ্যাড করলে পরে ওই সেম প্রপার্টিটা হোল্ড করতেছে। সে কারণে আমরা এটাকেও অ্যাড করছি, অ্যান্ড দেন এই চারটা নোড মিলে যেই কম্পোনেন্টটা হচ্ছে, সেই কম্পোনেন্টটা হচ্ছে একটা ম্যাক্সিমালি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি এসসিসি। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার ক্লিয়ার হয়েছে? একটা কোশ্চেন ছিল স্যার। হুম হুম হুম। স্যার মানে আমাদের তো স্যার ইউ থেকে ভি এন্ড ভি থেকে ইউ, যদি স্যার দুটাই ডিরেক্টেড কানেক্টেড থাকে তাহলে কি স্যার হচ্ছে ওটাকে আমরা কাউন্ট করব নাকি মানে হ্যাঁ, স্যার এই যে ওটাকেও কাউন্ট করবো। যেমন এইখানে দেখতে পাচ্ছ এই নোডটা একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো সেই কারণে এই দুটো নোড মিলে একটা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ সাবগ্রাফ ফর্ম করতেছে, এবং
এটা হচ্ছে ম্যাক্সিমালি স্ট্রংলি কানেক্টেড, কারণ এই দুটো নোডের সাথে আরো কোনো নোডকে যদি তুমি অ্যাড করো, এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করতেছে না। ঠিক আছে, সো দিস স্যার ইজ যদি মানে স্যার ইউ এন্ড ভি এর মধ্যে স্যার যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে তাহলে কি আমরা স্যার সেটাই জাস্ট ইউ বলছি এন্ড ভি যে নিতাম? মানে নট নেসেসারিলি, মানে ডিরেক্টলি কানেক্টেড নাকি ভায়া হয়ে কানেক্টেড, এটা কিন্তু এই কন্ডিশনে বলা হয়। কন্ডিশনে জাস্ট বলা হয়েছে ইউ থেকে ভিতে পাথ আছে, ভি থেকে ইউতে পাথ আছে, সেটা ডিরেক্টেড হোক আর ইনডিরেক্টেড হোক। ঠিক আছে, দ্যাটস অল। সো ডিরেক্টেড ইনডিরেক্টেড তোমার ওটা নিয়ে তো মাথা ঘামানোর দরকারই পড়তেছে না। মেইন কথা হচ্ছে ইউ থেকে ভিতে এবং ভি থেকে ইউতে পাথ আছে কি, দ্যাটস অল। এবং সেটা ম্যাক্সিমাল কিনা। যেমন আমরা বলছি যে হ্যাঁ, এই তিনটা গ্রাফ, এই তিনটা ভার্টেক্স নিয়ে কিন্তু স্ট্রংলি কানেক্টেড একটা সাবগ্রাফ হচ্ছে, বাট ইজ ইট ম্যাক্সিমালি স্ট্রংলি কানেক্টেড? নো, বিকজ আমরা আরো একটা নোড এখানে নিতে পারি। স্যার এটা ইজ বুঝবো ইট? কেমনে আরেকটা নট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি? এই জিনিসটা বুঝবো কেমনে যে আমরা আরেকটা নট অ্যাড করতে পারি ম্যাক্সিমাম? কেন এখানে হবে না? দেখা যাচ্ছে না? আমি যদি এই নোডটাকে দেখো, মনে করো তুমি যেটা বলতেছো সেটাই করি, এখান থেকে আরেকটা এজ অ্যাড করি। সো প্রথমে আমরা দেখলাম যে আম, এটা তো বোঝা খুবই সহজ, তাই না? প্রথমে আমরা দেখলাম এই নোড থেকে এই নোডে যাওয়া যায়, আবার এই নোড থেকে এই নোডে যাওয়া যায়। সো তার মানে এই দুটো মিলে একটা স্ট্রংলি কানেক্টেড মানে গ্রাফ, সাবগ্রাফ হচ্ছে, স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ। এই দুটো নোড মিলে একটা স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ, বাট ইজ ইট ম্যাক্সিমাম? নো, বিকজ আমি যদি এটার সাথে এই নোডটাকেও অ্যাড করি, এই নোডটাকেও অ্যাড করি, তাহলেও কিন্তু সেম প্রপার্টিটা হোল্ড করতেছে। এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে, এখান থেকে এইটা হয়ে, এখান থেকে আমরা এইটা হয়ে এখানে যেতে পারতেছি, আবার এই নোড থেকে সরাসরি এখানে যেতে পারতেছি। তার মানে বোথ ডিরেকশনে পাথ আছে। আবার এই নোডটা থেকেও কিন্তু আমরা এখানে যেতে পারতেছি, আবার এই নোডটা থেকে এইখানে হয়ে এখানে আসতে পারতেছি। তার মানে এগেইন বোথ ডিরেকশনে পাথ আছে। তার মানে অ্যাটলিস্ট এই তিনটা নোড আমার একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের মধ্যে থাকবে। বাট ক্যান ইউ এক্সটেন্ড ইট ফার্দার? আমরা দেখলাম যে হ্যাঁ, আরো এক্সটেন্ড করা যাবে। আমরা উপরের যে নোডটা সেটাকেও অ্যাড করতে পারতেছি, কারণ এটাকেও অ্যাড করলে কিন্তু সেম প্রপার্টি হোল্ড করতেছে। যে কোনো পেয়ার অফ নোডের মধ্যে কিন্তু বোথ ডিরেকশনে পাথ আছে, তাই না? জি, বুঝতে পারছি। বাট আরো একটা নোড যদি আমি অ্যাড করতে চাই, তখন দেখা যাচ্ছে হচ্ছে না সেটা, তখন আর ওই প্রপার্টিটা হোল্ড করতেছে না। মনে করি এই নোডটাকে যদি অ্যাড করি, তখন এখান থেকে এখানে যাওয়ার পাথ আছে, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার পাথ নেই, তো সেটা আর হোল্ড করতেছে। ক্লিয়ার সবার কাছে? সো দিস ইজ হোয়াট ইজ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, বায়োইনফরমেটিক্স এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা তাহলে আসি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কিভাবে বের করবো। মনে করো এই গ্রাফটা, তোমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বা এসসিসি বুঝছো কিনা সেটা একটু যাচাই করি। এই গ্রাফে এসসিসি কারা কারা হবে? স্যার শুধু এসসিসি? এসসিসি গুলো কারা কারা? এখানে যেমন এসসিসি গুলো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কমলাগুলো দেখাচ্ছি, রাইট? এগুলো, এটা একটা এসএসসি, এটা একটা এসএসসি, এটা একটা, চারটে এসএসসি আছে, রাইট? তো আমরা বলবো যে তাহলে এখন এই গ্রাফে এসএসসি কারা কারা, যদি এসএসসি কনসেপ্টটা বুঝা গিয়ে থাকে, এই গ্রাফে কারা কারা এসএসসি বলো। এসসিবি? এসসিবি স্যার চারটাই সিসি স্যার। এ বি সি, তারপর হচ্ছে ডিএফ একটা, আর হচ্ছে ইজি একটা, আর এইচ স্যার নিজের মধ্যে একটা। কিভাবে বুঝলাম এই চারটা হচ্ছে আমাদের এসএসসি? আগের মতোই এবিসি, এখানে সাইকেল আছে, তার মানে কি সাইকেল আছে মানে কি এখানে যে কোনোটা থেকে যে কোনোটাতে যাওয়ার পাথ আছে। এ থেকে সিতে যাওয়া যায়, সি থেকে বি হয়ে আবার এতে যাওয়া যায়। এ বি নাও,
এবির মধ্যে বি থেকে এতে যাওয়া যায়, আবার এ থেকে সি হয়ে বিতে যাওয়া যায়। তার মানে এখানে একটা এসএসসি, বাট এটাকে আর এক্সটেন্ড করা যায় না। এটার সাথে যদি আমি ডি কে অ্যাড করতাম, সি থেকে ডিতে যাওয়া যায়, বাট ডি থেকে তার সিতে যাওয়া যাচ্ছে না। সো এবিসি হচ্ছে ম্যাক্সিমালি স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ, অর্থাৎ একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বা সংক্ষেপে এসএসসি। আবার যদি আমরা ইজি নেই, এখানে বোথ ডিরেকশনে অবশ্যই পাথ আছে। ইজি একটা স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ, বাট ইজ ইট ম্যাক্সিমাল? ইয়েস, ইট ইজ ম্যাক্সিমাল, বিকজ ইজির সাথে আমরা যদি এইচ কে নিতাম, উল্টা দিকে যাওয়া যাচ্ছে না। ইজির সাথে যদি এফ কে নিতাম, উল্টা দিকে যাওয়া যাচ্ছে না। সো ইজি হচ্ছে ম্যাক্সিমাল। একই রকম ভাবে ডিএফ হচ্ছে ম্যাক্সিমাল, ম্যাক্সিমাল স্ট্রংলি কানেক্টেড বা এসসিসি। আর এইচটা হচ্ছে শুধু নিজেই, এবং একটা নোট একটা এসসিসি হইতে পারে। এর আগের গ্রাফও দেখেছি যে এই নোটটা আর কোন নোটের সাথে মিলে এসএসসি ফর্ম করতেছে না, সো এটা নিজেই একটা এসএসসি। একই রকম ভাবে এই গ্রাফে এইচ নিজেই একটা এসএসসি। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে যে আমাদের তাহলে এসএসসি আমরা বের করবো কিভাবে? এগেইন আমরা দেখবো যে ডিএফএস এর মাধ্যমে খুব সহজে এসএসসি গুলো বের করা যায়। বাট তার আগে আমাদের কিছু এখানে কনসেপ্ট লাগবে। যেই কনসেপ্ট হচ্ছে এইটা, যে আমাদের যদি নাকি একটা গ্রাফ হয় এরকম, এবং এই গ্রাফের আমরা যদি এসএসসি গুলা বের করতে চাই, তাহলে সবসময় দেখা যাবে যে আমার কিন্তু একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট থেকে আরেকটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টে যাওয়ার অনলি ওয়ান ডিরেকশন একটা পাথ আছে। যেমন আমরা এখানে দেখাচ্ছি, এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টকে আমরা ক্যাপিটাল এ দিয়ে, এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টকে ক্যাপিটাল বি দিয়ে, এটাকে ক্যাপিটাল সি দিয়ে, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এন্ড দেন সেগুলো দিয়ে একটা গ্রাফ আমরা ফর্ম করতেছি। তাহলে এ থেকে দেখা যাচ্ছে বি তে যাওয়া যাচ্ছে। যেমন এর একটা নোট থেকে, মনে করো বি থেকে বি এর একটা নোট সি তে যাওয়া যাচ্ছে, বা আই থেকে এইচ এ যাওয়া যাচ্ছে। সো ওয়ান ডিরেকশন, হ্যাঁ, বোথ ডিরেকশনে কিন্তু পাথ থাকবে। আবার বি থেকে সি তে যাওয়া যাচ্ছে, বা ডি তে যাওয়া যাচ্ছে, কিন্তু উল্টা দিকে নাই। আবার ডি থেকে সি তে যাওয়া যাচ্ছে, হ্যাঁ, ডি এর কম্পোনেন্ট একটাই, মেম্বার একটাই, জি, জি থেকে এফ এ যাওয়া যায়, সো এখানে একটা এস দিয়েছি। সো মোট কথা দুই দিকে পাথ নাই। সো আমরা যদি আহ, এই কম্পোনেন্ট গুলো বের করতে হয়, তাহলে আইডিয়াটা হচ্ছে যে আমরা এরকম একটা ইন্ডিভিজুয়াল ইয়াকে বের করবো, বের করে আমরা কিন্তু উল্টা দিকে, মানে বেসিক্যালি আমরা আহ কি বলতে চাচ্ছি, যেটা যেটা বলতে চাচ্ছি যে ডিএফএস অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ডিএফএস কে এমন একটা অর্ডারে অ্যাপ্লাই করব যাতে এইটা সবার আগে আমরা, এই কম্পোনেন্টটা আগে সবার আগে কভার করি। হ্যাঁ, সবার আগে কভার করে দেন হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে বি কে কভার করব, এভাবে। সো এইটা করার সময় আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই এজ গুলার ডিরেকশন গুলো উল্টে দিব, যাতে আমরা এ কে কভার করার পরে এ থেকে আর বি তে না যেতে পারি। সো সেজন্য আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ গ্রাফ। সো ট্রান্সপোজ মানে কি, এজ গুলোর ডিরেকশন উল্টে দিয়ে যে গ্রাফটা পাওয়া যায়, এটা যদি জি হয় এটা হচ্ছে জি ট্রান্সপোজ। হ্যাঁ, এ থেকে ডি তে আগে ছিল, এখন ডি থেকে এ তে যাচ্ছে। আগে ডি থেকে বি তে ছিল, এখন এই যে ডিরেকশনটা উল্টে গেছে, বি থেকে ডি হয়ে গেছে। সেটা হচ্ছে জি, এটা হচ্ছে জি ট্রান্সপোজ। এবং ট্রান্সপোজ নামটা আসছে এভাবে যে জি এর কারেসপন্ডিং অ্যাসিস ম্যাট্রিক্সটা যদি হয় এটা, জি ট্রান্সপোজের অ্যাসিস ম্যাট্রিক্স হচ্ছে এটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, কারেক্ট? এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা। সো সেখান থেকে আসলে আমরা নামটা এসেছে যে এটা হচ্ছে এটা ট্রান্সপোজ। এটাকে কমপ্লিমেন্ট গ্রাফও বলা হয়ে থাকে, বাই দ্য ওয়ে। তোমরা 173 হয়তো কমপ্লিমেন্ট কথাটা শিখে এসেছো, যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তো we can create G transpose in order V plus E time if we are using LSS list. একটা LSS list কে ট্রাভার্স করতে অর্ডার V plus E টাইম লাগে, রাইট? অর্ডার V টাইম লাগে হচ্ছে পয়েন্টার গুলো, ভার্টেক্স পয়েন্টার গুলো ভিজিট করতে, আর ই টাইম লাগে হচ্ছে আমাদের প্রতিটা লিঙ্ক লিস্টকে, সবগুলো লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করতে। সো এই লিঙ্ক লিস্টগুলোকে ট্রাভার্স করলে পরে আমরা খুব সহজেই আমরা জি ট্রান্সপোজ এর কারেসপন্ডিং যে LSS লিস্ট রিপ্রেজেন্টেশন,
সেটা আমরা তৈরি করে ফেলতে পারি। তো তাহলে টোটাল অর্ডার ভি প্লাস সি টাইমে আমরা কিন্তু এই কাজটা জি থেকে জি ট্রান্সপোজ ক্যালকুলেট করতে পারি। এবং আরো একটা জিনিস আমরা নোট করব, সেটা হচ্ছে জি অ্যান্ড জি ট্রান্সপোজ আর দ্য সেম এসএসএস। কারণ ইউ আর ভি আর রিচেবল ফ্রম ইচ আদার ইন জি ইফ অ্যান্ড ওয়াল ইফ দে আর রিচেবল ফ্রম ইচ আদার ইন জি ট্রান্সপোজ, রাইট? কারণ হচ্ছে এখানেও যদি দেখো এ থেকে যেসব জায়গায় যাওয়া যাচ্ছে, হ্যাঁ, এ থেকে ডি হয়ে মনে করো, মানে আমি যদি এখানে এখানে সাইকেল নাই, সাইকেল যদি থাকতো, হ্যাঁ, এটা যদি একটা সাইকেল হইতো তাহলে হয়তো জিনিসটা বোঝা যাইতো। মনে করো এটা আমি উল্টে দিই, তাহলে হয়তো বোঝা যাবে। সেখানে আমাদের সি থেকে ডিতে একটা এজ ছিল, এখন হচ্ছে আমাদের তাহলে এটা হবে ডি থেকে সিতে। ওকে, সো ডি থেকে সিতে। ওকে, সো তাহলে এখানে দেখো আহ, এখানে বি সি ডি, they are reachable from each other, right? বি থেকে সিতে যাওয়া যায়, সি থেকে ডি হয়ে বিতে যাওয়া যায়, একই কথা অন্য অন্য পেয়ারের জন্য সত্যি। তো তাহলে দেখো এখানেও কিন্তু সে একই কথা সত্যি, হ্যাঁ, একই কথা, বি সি ডি এরা কিন্তু একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ফর্ম করতেছে, এখানেও বি সি ডি একটা স্ট্রংলি কানেক্টেড। সো জি আর ডি ট্রান্সপোজ হ্যাভ দ্য সেম সেট অফ STCs because U and V are reachable from each other in G if and only if they are reachable from each other in G transpose. Hmm. If and only if they are reachable from each other in স্যার আমার G একটা কোয়েশ্চেন transpose. আছে স্যার। Yes, yes. স্যার ট্রান্সপোজটা স্যার কেন করবো স্যার? মানে কোডের এফিসিয়েন্সি আচ্ছা, কিভাবে বাড়াবো স্যার? ট্রান্সপোজটা আমরা যে অ্যালগরিদমটা যখন এক্সপ্লেন করব তখনই বোঝা যাবে। ট্রান্সপোজ করার একটা কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা আগে হচ্ছে ক্যাপিটাল এ যেই আম, ইয়াটা আম, যেই সিসিটা সেটাকে মনে করো আগে এক্সপ্লোর করব, আগে ডিসকভার করব, আগে ভিজিট করব, অ্যান্ড দেন এ থেকে আবার যাতে বিতে না চলে যায় সেজন্য এই ডিরেকশনগুলো সব উল্টে দিচ্ছি, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের মানে কারণ। তো আমরা অ্যালগরিদমটা একটু এক্সপ্লেন করি তাহলে বোঝা যাবে। অ্যালগরিদম এসসিসি অফ জি, জি একটা ইনপুট গ্রাফ নিচ্ছে, সেই গ্রাফের এসসিসি গুলো বের করতে চাই আমরা, তাহলে কি করব, আমরা ডিএফএস কল করব জি এর উপরে টু কম্পিউট ফিনিশিং টাইমস এফ ইউ ফর অল ইউ, প্রতিটা ভার্টেক্স ইউ এর জন্য তার ফিনিশিং টাইমটা আমরা বের করে ফেলবো। অ্যান্ড দেন আমরা জি ট্রান্সপোজ ক্যালকুলেট করব। অ্যান্ড দেন আমরা কি করব, আমরা জি ট্রান্সপোজের উপর ডিএফএস কে কল করব, আবার একটা ডিএফএস করব, এবার জি ট্রান্সপোজের করব। বাট ইন দ্য মেইন লুপ কনসিডার ভার্টিসেস ইন ডিক্রিজিং অর্ডার অফ এফইউ অ্যাজ কম্পিউটেড ইন দ্য ফার্স্ট ডিএফএস। প্রথম যে ডিএফএসটা করা হয়েছিল সেখানে যেই অর্ডারে আমরা ফিনিশ করেছিলাম প্রতিটা ভার্টেক্সকে, সেই অর্ডারে যে ফিনিশিং টাইম অনুসারে অর্ডারিং করেছিলাম টপোলজিক্যাল সর্টিং এ, এখানেও তাই করব। এবং এই অর্ডারিং এ আমরা এখন জি ট্রান্সপোজ এর ভিতরে ডিএফএস ভিজিট গুলা রান করব। And then we shall output the hottest entity of the DFS forest formed in second DFS as a separate SCC. ঠিক আছে? তো এই পুরো কাজটা ভি প্লাস ই টাইমে, কারণ কারণ ডিএফএস চালাতে ভি প্লাস ই টাইম লাগবে, এখানেও ডিএফএস চালাতে ভি প্লাস ই টাইম লাগবে, আর জি থেকে জি ট্রান্সপোজ কমপ্লিট করতেও কিন্তু ভি প্লাস ই টাইম লাগে। রিমেম্বার, জি থেকে জি ট্রান্সপোজ ক্যালকুলেট করতেও ভি প্লাস ই টাইম লাগে, টোটাল আমাদের কিন্তু ভি প্লাস ই টাইম লাগে। তো আমরা যদি একটা গ্রাফ নিয়ে সিমুলেট করে দেখি তাহলে বেটার বোঝা যাবে। মনে করো এই গ্রাফটা, এই গ্রাফের উপর আমরা অলরেডি ডিএফএস চালিয়েছি। এখন ডিএফএস চালানোর জন্য যে কোনো ভার্টেক্স থেকে শুরু করা যায়, তো সাপোজ এখানে সি থেকে শুরু করা হয়েছে। সি কেন, আসলে আমি হইলে এ থেকে শুরু করতাম, বইতে এখানে সি থেকে করা হয়েছে। তো কিছু বলা না থাকে, যদি বলা থাকে যে সি থেকে শুরু করো তাহলে সি থেকে, কিন্তু যদি কিছু না বলা থাকে তাহলে তোমরা সবসময় আলফাবেটিক অর্ডারটা মেনটেন করবা, ঠিক আছে? তো
তো মনে করো সি থেকে শুরু করছে, তাহলে আমরা 1 নাম্বার টাইম পয়েন্টে সি কে ডিসকভার করেছি, 2 নাম্বার টাইম পয়েন্টে সি থেকে জি তে গিয়েছি, 3 নাম্বার টাইম পয়েন্টে জি থেকে এফ এ গিয়েছি, এফ কে ডিসকভার করেছি, এফ থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, 4 নাম্বার টাইমে পয়েন্টে এফ কে ফিনিশ করে দিয়েছি এবং সেটাকে এই যে লিঙ্ক লিস্টে অ্যাড করেছি। সবার প্রথমে এফটা অ্যাড হয়েছে। আম, এরপরে এফ থেকে ব্যাকট্র্যাক করে জিতে আসলাম। জি থেকে আমার দেখা যাচ্ছে যে একটা আনভিজিটেড নোড এইচ এ যাওয়া যাচ্ছে, টাইম পয়েন্ট 5 এ এইচ কে ডিসকভার করেছি। এইচ থেকে আর কোনো নোডে যাওয়া যাচ্ছে না, টাইম পয়েন্ট 6 কে এইচ কে ফিনিশ করে দিব। এইচ ফিনিশ হওয়া মাত্র এইচ কে আমরা লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করলাম, এইচ কে এখানে অ্যাড করেছি। অ্যান্ড দেন ব্যাকট্র্যাক করে আমরা এইচ থেকে জিতে আসলাম। জি থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না, সো টাইম পয়েন্ট 7 এ জি কে ফিনিশ করলাম, জি কে আমরা তারপর এখানে অ্যাড করলাম। এন্ড দেন ব্যাকট্র্যাক করে আমরা জি থেকে সি তে গেলাম। সি থেকে আমরা দেখা যাচ্ছে হোয়াইট নোড একটা বাকি আছে যেখানে যাওয়া যায়, টাইম পয়েন্ট 8 এ সেই হোয়াইট নোড ডি কে ডিসকভার করলাম। ডি কে টাইম পয়েন্ট 9 এ আমরা শেষ করে দিব, যেহেতু ডি থেকে আর কোনো হোয়াইট নোড বা আনভিজিটেড নোডে যাওয়া যাচ্ছে না। টাইম পয়েন্ট 9 এ ডি কে ফিনিশ করেছি, ডি কে এখানে ইনসার্ট করেছি, টাইম ব্যাকট্র্যাক করে সি তে এসেছি। সি থেকে আর কোনো নোডে যাওয়ার নাই, হোয়াইট নোড নাই বাকি, সো সি কে টাইম পয়েন্ট 10 এ ফিনিশ করব, সি কে এখানে অ্যাড করব। অ্যান্ড দেন আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি যে আরো কিছু হোয়াইট নোট বাকি আছে, কারা কারা, এ বি ই। তো এগুলোর মধ্যে আমরা মনে করো এ কে বা আসলে এখানে কি করা হয়েছে, বি কে আগে ডিসকভার করা হয়েছে, বি কে আগে আমরা ভিজিট করলাম টাইম পয়েন্ট 11 এ। আমরা সাপোজ বি কে ভিজিট করলাম, তো বি কে ডিসকভার করলাম টাইম পয়েন্ট 11 এ। বি থেকে আমরা ই তে গেলাম টাইম পয়েন্ট 12 এ, টাইম পয়েন্ট 13 এ তে গেলাম, এ থেকে আর কোথাও যাচ্ছে না, টাইম পয়েন্ট 14 এ একে শেষ করে দিলাম, একে ফিনিশ করলাম, তার মানে এখানে এ অ্যাড হবে। দেন এ থেকে এখানে ব্যাকট্র্যাক করে ই তে আসলাম, টাইম পয়েন্ট 15 এ ই কে ফিনিশ করলাম, ই কে এখানে অ্যাড করলাম, দেন ব্যাকট্র্যাক করে বি তে আসলাম, টাইম পয়েন্ট 16 এ বি কে শেষ করলাম, বি কে এখানে অ্যাড করলাম। তো এই একটা অর্ডারিং আমরা পেলাম এবং এখানে সবগুলার আমরা স্টার্টিং টাইম ফিনিশিং টাইমও ক্যালকুলেট করেছি সিকোয়েন্সিয়ালি। তো এখন আমরা যেটা করবো, এখন এই যে গ্রাফটা আমার অ্যালগরিদমে কি ছিল, এই গ্রাফের উপর ডিএফএস চালিয়েছি এবং ডিএফএস চালানোর সময় আমরা কিন্তু ট্র্যাক করেছি কাকে কখন ফিনিশ করেছি, এবং ডিক্রিজিং অর্ডার অফ ফিনিশিং টাইম অনুসারে আমরা এগুলাকে একটা লিঙ্ক লিস্টে কিন্তু আমরা পেয়ে গেছি এই অর্ডারিংটা, বিই এ সি ডি জি এইচ এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখন আমরা আম, এই গ্রাফটার একটা ট্রান্সপোজ ক্যালকুলেট করবো, তার মানে প্রতিটা ভার্টেক্সের, সরি প্রতিটা এজের ডিরেকশন আমরা উল্টে দিব, প্রতিটা এজের ডিরেকশন আমরা উল্টে দিচ্ছি। উল্টে দেবার পরে আমরা আবার এই গ্রাফের উপর ডিএফএস চালাবো। এই গ্রাফের উপর ডিএফএস চালানোর সময় আমাকে কিন্তু এই অর্ডারিং এ যেতে হবে। তো একদম সবার প্রথমে বি কে আমরা ভিজিট করবো, টাইম পয়েন্ট 1 আমরা ডি কে আমরা বি কে ডিসকভার করলাম। অ্যান্ড দেন বি থেকে আমরা শুধুমাত্র এ তেই যেতে পারতেছি, টাইম পয়েন্ট 2 তে এ তে গেলাম, এ থেকে ই তে যাচ্ছি টাইম পয়েন্ট 3 তে, অ্যান্ড দেন ই থেকে আর কোথাও যেতে পারছি না, টাইম পয়েন্ট 4 এ ই কে ফিনিশ করে দিলাম, টাইম পয়েন্ট 5 এ এ কে ফিনিশ করলাম, টাইম পয়েন্ট 6 এ বি কে ফিনিশ করে দিচ্ছি, যেটা আর কোথাও যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু আমরা অলরেডি একটা আমরা কিন্তু আহ, এই ভিজিটেশন অনুসারে আমরা বি এ ই এই 3টা নোট পেয়ে যাচ্ছি, এই 3টা নোট মিলে হচ্ছে একটা এসসিসি। ঠিক আছে, এটা আমরা আউটপুট করলাম। আচ্ছা, ভালো কথা, তাহলে এখানেও আমরা দেখলাম যে বি ই এ ভিজিট করা কমপ্লিট। আমাদের এই 3টা পরবর্তী যেই নোটটা আছে সেটা থেকে নেক্সট ডিএফএস ভিজিটটা শুরু হবে, হুইচ ইজ সি। তাহলে টাইম পয়েন্ট 6 এ আমরা বি কে ফিনিশ করেছিলাম, টাইম পয়েন্ট 7 এ এবার আমরা সি কে ডিসকভার করব। সি থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি তে যাওয়া যাচ্ছে, টাইম পয়েন্ট 8 এ ডি কে ডিসকভার করলাম, টাইম পয়েন্ট 9 এ আবার ওটাকে শেষ করে দিতে হবে, যেহেতু আর কোনো দিকে যাওয়া যাচ্ছে না, ব্যাকট্র্যাক করে সি তে আসলাম, সি কে টাইম পয়েন্ট 10 এ শেষ করে দিচ্ছি, ফিনিশ করে দিচ্ছি। তাহলে আমরা আউটপুট দিলাম যে সি আর ডি হচ্ছে নেক্সট যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এসসি। ঠিক আছে, তাহলে সিডি আমার ভিজিট করা শেষ। নেক্সট যেটা আমার এই অর্ডারিং এ বাকি আছে ভিজিট করা, সেটা হচ্ছে জি। আমরা পরে জি কে ভিজিট করব, টাইম পয়েন্ট 11 এ ভিজিট করব, টাইম পয়েন্ট 12 এ আমরা জি থেকে এফ এ আসলাম,
এফ কে আর কোথাও এফ থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না। এফ কে টাইম পয়েন্ট 13 এ শেষ করে দিচ্ছি এবং দেন ব্যাকট্র্যাক করে জিতে এসে টাইম পয়েন্ট 14 এ জি কে আমরা শেষ করে দিচ্ছি, যেহেতু জি থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না। এবং তখন আমরা আউটপুট দিলাম জি আর এফ হচ্ছে আমাদের নেক্সট যেটা, এন্ড ফাইনালি আমরা এইচ কে আউটপুট দিব। সেই চারটা আমাদের স্ট্রনিক কানেক্টেড কম্পোনেন্ট এভাবে আমাদের বের হয়ে যাচ্ছে। সি ওয়ান এর ভিতরে আমার এ বি ই হচ্ছে, রাইট। এরপর একটা হচ্ছে আমার সি, সি থেকে শুরু করে ডি পর্যন্ত ভিজিট করেছি। এরপর জি থেকে শুরু করে এফ ভিজিট করেছি। সো নেক্সট কম্পোনেন্ট হচ্ছে এফ জি, তারপরে কম্পোনেন্ট হচ্ছে শুধু এইচ। সেই চারটা স্ট্রংলি কানেক্টেড কম্পাউন্ড আমরা এভাবে বের করে আনতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার একটা কনফিউশন ছিল। ইয়েস। স্যার আমরা যখন সি থেকে ডি তে গেছিলাম, আমার যখন ডি স্টার্টিংটা আমার 8 হয়েছে, তারপরে হচ্ছে আমরা তো ডি থেকে যেহেতু এটা মানে দুই ডিরেকশনে দেওয়া আছে, সি থেকে ডি, ডি থেকে সি, আমরা ডি থেকে সি তে ব্যাক না করে, ওটা হোয়াইট ছিল তাও ওইখানে ব্যাক না করে আমরা না, ডি সি থেকে কিন্তু হোয়াইট ছিল না। সি কে আমরা আগে ভিজিট করেছি, সিটা ডিসকভার হয়েছে টাইম পয়েন্ট 7 এ। ডিসকভার হওয়া মানেই সেটা কিন্তু নন হোয়াইট, গ্রে হয়ে গেছে। কোন একটা নোড ডিসকভার না হওয়া এটা না, পর্যন্ত হোয়াইট হয় উপরেরটা স্যার, উপরেরটা 10 উপরের গ্রাফে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে হ্যাঁ। সি ডিসকভার না হয়ে আমরা ডি কে ফিনিশ করছি, তারপর সি কে করছি, কিন্তু আমাদের তো ডি থেকে সি তে যাওয়ার একটা ওয়ে ছিল। এই কিন্তু এটা সি তো বুঝতে তখন হোয়াইট নাই, তাই না? সি থেকে যখন আমরা ডি তে গিয়েছি, ডি কে ডিসকভার করেছি টাইম পয়েন্ট 8 এ, সি কে এইটাই। ডিসকভার করেছি টাইম পয়েন্ট 1 এ। যখনই একটা নোড ডিসকভার হয়ে যায় সেটা কিন্তু গ্রে হয়ে যায়। ও আচ্ছা। আমি কিন্তু এই যেখানে যখন দেখিয়েছিলাম, এর কত ক্লাস থাকবে দেখিয়েছি, আবারও দেখাই। মনে করো এখানে যখন একটা নোড ডিসকভার হচ্ছে টাইম পয়েন্ট 2 তে, ডিসকভার হয়ে যায়, ডি কে ডিসকভার করেছি টাইম পয়েন্ট 2 তে, ডি কিন্তু গ্রে হয়ে গেছে। এফ এখনো হোয়াইট আছে, নেক্সট টাইম পয়েন্টে এফটা ডিসকভার হয়েছে, এফ গ্রে হয়ে গেছে। এফটাকে যখন ফিনিশ করতেছি এফটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। গ্রে মানে হচ্ছে ডিসকভার হয়েছে, ফিনিশ হয়নি। আর ব্ল্যাক মানে হচ্ছে ফিনিশ ওকে, হয়ে গেছে। হোয়াইট মানে হচ্ছে ডিসকভারই হয়নি। বুঝতে বুঝতে পারছি। পারছি কি? জি স্যার। তো আমরা ডিসকভারই হয়নি এখন পর্যন্ত, শুধুমাত্র সেগুলাতে যেতে পারবো। অলরেডি ডিসকভার একটা ভার্টেক্স কিন্তু নতুন করে আমরা ডিসকভার করতে পারবো না। ঠিক আছে? জি স্যার, বুঝতে এনি পারছি। আদার কনফিউশন? আচ্ছা, যদি এটা তাহলে বোঝা গিয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই নিজেরা একটা এসএসসি বের করতে পারবা। এই অ্যালগরিদমটাকে এগেইন আমি কিন্তু অ্যান্সার চাই না, ডিরেক্ট অ্যান্সার বসায় দিবা সেটা না। তুমি হয়তো দেখেই বুঝতে পারতেছো এখানে এসএসসি কারা কারা হবে, বাট সেটা না। আমি চাচ্ছি তোমরা এই অ্যালগরিদমটা সিমুলেট করবা, করে এখান থেকে এসএসসি বের করবা। তার মানে কি, প্রতিটা নোডের ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম উল্লেখ করতে হবে, এখানে যেমনটা আমরা করেছি। অ্যান্ড দেন একটা অর্ডারিং বের করতে হবে, এখানে যেমনটা করেছি। এই গ্রাফের জন্য এরকম একটা অর্ডারিং বের করতে হবে, ফিনিশিং টাইমের ডিসেন্ডিং অর্ডার অফ ফিনিশিং টাইম অনুসারে অর্ডারিংটা বের করতে হবে। দেন এই গ্রাফের ট্রান্সপোজ যে গ্রাফটা, ডিরেকশন উল্টানো যে গ্রাফটা, সেটা বের করতে হবে। এই গ্রাফের উপর এই অর্ডারিং এ ডিএফএস ভিজিট করলে ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম কি কি আসতেছে সেগুলো উল্লেখ করতে হবে। দেন অ্যাকর্ডিংলি আমরা যেই কম্পোনেন্ট গুলো পাচ্ছি সেগুলো এখানে উল্লেখ করতে হবে, সেই পুরা জিনিসটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই গ্রাফের উপর ওই অ্যালগরিদমটা তোমরা সিমুলেট করো। In the meantime, I shall take your attendance. আর যদি স্টিল কোনো কনফিউশন থাকে, you can ask me. আচ্ছা, যাকে যখন কল করব, প্লিজ হ্যান্ডটা রেজ করবা। আমি হয়তো তিনজন তিনজন করে ডাকবো। উম্মে সালিম, রুমাইয়া, মমিনুল ইসলাম, রাজু, রায়হান, মুক্তাদির। শুধু উম্মে সালিম রুমাইয়া আছে, বাকি দুজন নাই।
আচ্ছা, এরপরে হাত নামায় ফেলো। এরপর অনুরূপ রহমান ফাইরুজ নাওয়ার ফজল আলম জিদান। অনুরূপ রহমান ফাইরুজ নাওয়ার ফজল আলম জিদান, তিনজনই অ্যাবসেন্ট। আচ্ছা, এরপর সঞ্জনা রুবায়াত জাজার আহসান মুরাদ মুস্তাকিম। সঞ্জনা জাজা মুরাদ, শুধু মুরাদ আছে। আচ্ছা, এরপরে হৃদয় জান্নাতুল ইসলাম জান্নাতুল ফেরদৌস মালিহা। জায়েদ হাসান হৃদয় প্রেজেন্ট স্যার। জান্নাতুল ইসলাম এবং জাহিদ হোসেন হৃদয় জান্নাতুল প্রেজেন্ট। ফেরদৌস। আচ্ছা, হৃদয় আছে, জান্নাতুল ইসলামও আছে, জান্নাতুল ফেরদৌস মালিহা। মালিহা অ্যাবসেন্ট, হাত নামায় ফেলো। শাম্মী মাদিহা নাফিস মাহমুদ। শাম্মী মাদিহা এবং নাফিস মাহমুদ। শাম্মী আছে, মাদিহা এবং নাফিস অ্যাবসেন্ট। সাকিব উদ্দিন আবরার ফায়াজ মাহিন মেহেদি, তিনজনই আছে। ওকে, গুড, হাত নামায় ফেলো। সানজিদিন গাজী নিহাল রোলেক আহমেদ। রোলেক আহমেদ শুধু এখানে নাই। আচ্ছা, আছে। এরপরে আকিব মাহমুদ আঞ্জুমান ওয়ারা তাসুদ্দুক হোসেন। আকিব মাহমুদ অ্যাবসেন্ট, বাকি দুজন আছে। এরপরে রাফিয়া ফেরদৌস দ্যুতি সাজিদ হাসান এবং মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ হাসান অ্যাবসেন্ট, বাকি দুজন আছে। এরপর সাব্বির হোসেন মোহাম্মদ সাব্বির হোসেন তামিম এবং আজিম বিশ্বাস তাজমীর, সবাই আছে, হাত নামাও। শাহরিয়ার আহমেদ শাহরিয়ার জামান শাহরিয়ার কামাল, তিন শাহরিয়ার। শাহরিয়ার কামাল নাই বলে কি? স্যার ও ছিল, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, এতক্ষণ ছিল। ওকে, ঠিক আছে। তারপরে হাত নামাও। তারপরে নাফিস ইশতিয়াক, ফারিজা তো আছে, আতাউর রহমান আহাদ, তিনজনে আছে। আবির হাসান তাসলিম হোসেন মেহেদি হাসান শাহরান হোসেন। আর শাহরান হোসেন মেহেদি হাসান এবং শাহরান তো আছেই। হ্যাঁ, তাহলে তাসলিম হোসেন, তাসলিম কই? তাসলিম নাই। অ্যাবসেন্ট হচ্ছে তাসলিম হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আকিব মাহমুদ, নাফিস মাহমুদ, মাদিহা জেরিন, জান্নাতুল ফেরদৌস মালিহা, জাজাল হাসান, সঞ্জনা রুবায়াত, ফজল আলম জিদান, ফাইরুজ নাওয়ার, অনুরূপ রহমান, রায়হান মুক্তাদির, মোমিনুল ইসলাম রাজু। স্যার প্রেজেন্ট স্যার। মোমিনুল ইসলাম রাজু আছে। ঠিক আছে, বাকি যারা অ্যাবসেন্টের স্যার নামগুলো ফজলুল আলম আছে, জিদান আছে স্যার। ফজল আলম জিদানও আছে, স্যার জান্নাতুল ফেরদৌস মালিহাও আছে। জান্নাতুল মালিহা আছে। ঠিক আছে, তাহলে ফাইনাল লিস্ট অফ অ্যাবসেন্টিস যারা, তাদের নামটা আরেকবার বলতেছি। রায়হান মুক্তাদির, অনুরূপ রহমান, ফায়রুজ নাওয়ার, সঞ্জনা রুবায়াত, জাজাল আহসান, মাদিহা জেরিন, নাফিস মাহমুদ, আকিব মাহমুদ, মোহাম্মদ সাজিদ হাসান, এন্ড ফাইনালি তাসলিম হোসেন। এরা হচ্ছে অ্যাবসেন্ট। দিয়ে দিলাম। ওকে, তোমাদের কি হয়েছে তাহলে এটা? হইলে ইমেইল করে দিয়ে দাও।
স্যার, স্যার ও সরি, তোমার আমার কথা শুনতে পাচ্ছি না। আমি তো মাইক অফ ছিল। হ্যাঁ, মানে পাঠাইছো কেউ? না স্যার, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমরা যখন পরেরটা মানে জি ওভার টি এরটাই করবো, আমরা অর্ডারটা কি যে আগের যেই অর্ডার ডিসেন্ডিং অর্ডারে পেয়েছিলাম ফিনিশিং টাইমে ওই অর্ডারে হ্যাঁ, ট্রাভেল করবো? অবশ্যই অবশ্যই। তাই না, তাই তো ওকে স্যার, করেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এতক্ষণ আর কথা না, হয়ে গেছে প্রায় মোটামুটি। কারো প্রথমটা হয়েছে স্যার, পরে ট্রান্সপোজটা করতেছি।
স্যার পাঠিয়েছি। দিয়েছে না? ওকে, সো শাহানা একটা সলিউশন পাঠিয়েছে। So let's see it. Let's understand it. আচ্ছা, এখানে তো বোধহয় একটু ভুল হয়েছে। সাহারা, এখানে কিন্তু ভুল হয়েছে, বিকজ I am supposed to have 4 components. এই গ্রাফটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি, রাইট? এই গ্রাফের কম্পোনেন্ট গুলা কারা কারা হচ্ছিল, এই যে এইগুলা, তাই না? এ বি জে আই সি ডি এইচ জি এবং ইএফ, এই 4টা কম্পোনেন্ট কিন্তু হওয়ার কথা। তোমার সলিউশনে কম্পোনেন্ট ভেঙে গেছে। এ যে একটা কম্পোনেন্ট, আবার বিআই আলাদা আলাদা কম্পোনেন্ট, এগুলা ভেঙে ভেঙে চুরে গেছে। এরকম হওয়ার কারণটা কি? স্যার ওই ট্যাব এরকম হওয়ার সেকেন্ড যখন করছে তখন স্যার এ থেকে যখন মানে এ থেকে আয়ে যাব না ইয়া যেতে যাবো এরকম একটা সমস্যা হয়েছিল। আবার একটু চেক করে দেখছি। এ থেকে যেতে তো যাওয়াই যায়, এ থেকে শুধু আইতে যাওয়া যায়। জি স্যার, ওখানে ভুল হয়েছে তাহলে। ডিরেকশন যদি দেখো, তুমি ডিরেকশন তো এখন উল্টে গেছে, এ থেকে তো আর যেতে যাইতে পারবা না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাজিদ হাসান একটা সলিউশন পাঠিয়েছে, এটা একটু দেখি। এখানে কিন্তু কম্পোনেন্ট গুলা সাজিদ হাসান তুমি উল্লেখ করো নাই। তারপরে অর্ডারিংটা যেভাবে আমরা উল্লেখ করতে চেয়েছিলাম, বলেছিলাম, অর্ডারিংটা উল্লেখ করো নাই। ডিএফএস ভিজিট, প্রথমবার ডিএফএস ভিজিট করার পরে তুমি তো একটা অর্ডারিং পাচ্ছ, ফিনিশিং টাইমের ডিসেন্ডিং অর্ডার অনুসারে একটা অর্ডারিং পাচ্ছ, সেটা তো উল্লেখ করতে হবে। প্রথম যে গ্রাফটা, সেই গ্রাফে আচ্ছা, সেই গ্রাফে, আচ্ছা তুমি বোধহয় একটা কমপ্লিট করো নাই, খানিকটা করে পাঠাইছো মনে হচ্ছে। পুরোটা করে তারপর পাঠাতে হবে। অ্যাকচুয়ালি স্যার আমি ঠিক বুঝতে পারতেছি না স্যার কোন দিক থেকে কোনটা করবো, এই জন্য অ্যাকচুয়ালি ওই জন্যই করছি। এখানে আগের যে গ্রাফটা যেভাবে আমরা করলাম, ঠিক সেভাবেই প্রথম আমরা অরিজিনাল গ্রাফের উপর ডিএফএস চালাবো। কিছু বলা না থাকলে, আমি বলেছি আগে, কিছু বলা না থাকলে আলফাবেটিক অর্ডার মেনটেন করবা। যদি বলা থাকে অমুক ভার্টেক্স থেকে শুরু করো, তাহলে এক কথা। আর যদি বলা না থাকে, তাহলে আলফাবেটিক অর্ডারে যে ভার্টেক্সটা আগে আসে সেটা দিয়ে শুরু করবা। দেন সেই অর্ডারে ডিএফএস ভিজিট চালানোর পরে তোমার এখানে তুমি একটা অর্ডারিং পাবা, ফিনিশিং টাইমে ডিসেন্ডিং অর্ডার অফ ফিনিশিং টাইম অনুসারে একটা অর্ডারিং ভার্টেক্স পাবা, রাইট? সেই অর্ডারিং এ তুমি ট্রান্সপোজ যে গ্রাফটা ক্যালকুলেট করতেছো, সেই অর্ডারিং এ তুমি ট্রান্সপোজ গ্রাফটার উপর ডিএফএস ভিজিট করে চালাবো, রাইট? এখানে যেমন বিটা ফিনিশিং টাইম ছিল সবার শেষে, সো বি কে সবার আগে তুমি ভিজিট করবে। দেন বি থেকে শুধু এতে যাওয়া যায়, এতে গেলা, সেখান থেকে শুধু ইতে যাওয়া যায়, ইতে গেলা। হ্যাঁ, এ হবে। আলটিমেটলি আর কোথাও যাচ্ছে না। এবার তাহলে সব ব্যাকট্র্যাক করতে করতে বিতে চলে আসা, বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, বি ফিনিশ করে দিলা, বি এই সব ফিনিশ হয়ে গেল। আলটিমেটলি তাহলে বি থেকে শুরু করে কোন কোন জায়গায় তুমি ভিজিট করতে পারলে সেগুলো মিলে একটা কানেক্টেড করো। এরপর আবার বিই এ ভিজিট করা হয়ে গেছে, নেক্সট যে ভার্টেক্সটা এই অর্ডারিং এ আছে সেটা হচ্ছে সি। তাহলে সি থেকে নেক্সট ডিএফএস ভিজিটটা শুরু করলাম। বি কে 6 টাইম পয়েন্টে শেষ করেছে, সি কে 7 টাইম পয়েন্টে তোমরা ডিসকভার করলাম। দেন সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, শুধু দিতে যাওয়া যায়। ডি থেকে আর কোথাও আর কোনো হোয়াইট ভার্টেক্স বা আনভিজিটেড ভার্টেক্সে যাওয়া যাচ্ছে না। ডি কে ফিনিশ করে দিলে ব্যাকট্র্যাক করলো, সি থেকে আর কোথাও যাচ্ছে না, সি কে ফিনিশ করে। তাহলে সি থেকে শুরু করে কোথায় কোথায় ভিজিট করেছে, সি আর ডি, সেই দুটো মিলে আর একটা কানেক্টেড কম্পোনেন্ট। এভাবে সহজ জিনিস তো, কোথায় কনফিউশন হচ্ছে? স্যার
12:30 থেকে স্যার আমার একটা ক্লাস স্টার্ট হয়েছে, আমি কি স্যার লিভ নিতে পারি? 12:30 থেকে আর একটা ক্লাস শুরু? তোমার ক্লাস কয়টা পর্যন্ত? 12:35 না? না স্যার, 12:20 পর্যন্ত স্যার। স্যার 12:20 স্যার। ও আচ্ছা, তাহলে তো লিভ নিবা, কিন্তু মানে এটা এতক্ষণ লাগার কথা না, এতক্ষণ লাগতেছে কেন? তোমরা আর কেউ সলভ করতে পারো নাই? এত সহজ জিনিস, কোথায় সমস্যা আমি বুঝলাম না। যারা মানে আসো একটু এটা ইয়া করো, এটা একটু শেষ করো। একটা কিছু পাঠাইছো, কিন্তু এখানে তো তোমার ফুল জিনিসটা তুমি শো করো না। প্রথম গ্রাফটার রিস্কভারি টাইম, ফিনিশিং টাইম, হ্যাঁ, এগুলো তো মানে শো করতে হবে প্রতিটা স্টেপ, এখানে যেমনটা শো করা হয়েছিল পুরো জিনিসটা তো শো করতে হবে। তোমার প্রথম গ্রাফের সবগুলো ভার্টেক্সের উপর ডিএফএস করার পরে যে ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম গুলো আসতেছে, সেগুলো প্রতিটা ভার্টেক্সের জন্য উল্লেখ করতে হবে। দেন ওই ভার্টেক্স গুলার ফিনিশিং টাইমের ডিসেন্ডিং অর্ডারে তুমি অর্ডারিং পাচ্ছ, সেটা উল্লেখ করতে হবে। দেন তুমি এই গ্রাফের ট্রান্সপোজ গ্রাফটা নিলা, প্রতিটা এজের ডিরেকশন উল্টে দিলা, এই গ্রাফটা দেখাইতে হবে। এই গ্রাফের মধ্যে এই অর্ডারিং অনুসারে তুমি ডিএফএস ভিজিট চালাচ্ছ, চালানোর পরে যে ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম গুলো পাচ্ছ সেগুলো উল্লেখ করতে হবে। অ্যাকর্ডিংলি তুমি এক একটা মানে নোট থেকে শুরু করে কোথায় কোথায় যাচ্ছে সেগুলো নিয়ে যে কম্পোনেন্ট গুলো পাচ্ছে সেগুলো সব উল্লেখ করতে হবে, রাইট? হ্যাঁ, সবকিছু তো উল্লেখ না করলে তো পার্সিয়াল একটা ইয়ে হয়ে গেল। স্যার কোনোটা স্টার্ট করলে কোনো নডে ভিজিট না করে নিজেরটাই ফেরত আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। একটা ভার্টেক্স মিললে মানে যেখানে তো ছিল একটা ভার্টেক্স নিজেই একটা এসএসসি, এইচ থেকে শুরু করে আর কোথাও যেতে পারেনি, এইচই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওয়ান তো শুরু হয়েছে, হলো তো শেষ, এটা তো হইতেই পারে। এতক্ষণ লাগার কথা না কিন্তু, হ্যাঁ, এতক্ষণ লাগছে না স্যার বুঝি। আরেকটা কথা ছিল। আই থিঙ্ক অ্যাবাউট 20 মিনিটস লেগে গেল। খুব সহজ একটা জিনিস। স্যার আরেকটা পাঠিয়েছি, দেখেন তো এইভাবে হবে নাকি? পাঠাইছো?
ওকে, আই থিঙ্ক নাও ইট ইজ কারেক্ট। সো শাহরানের সলিউশনটা আমি একটু দেখাচ্ছি সবাইকে। আগেরটা আমি অফ করে দিই। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে না? সেটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফটা। এই গ্রাফে আমরা যেহেতু কিছু বলা হয়নি, আমরা আলফাবেটিক অর্ডারে ডিএফএস ভিজিট করি। প্রথম এ থেকে শুরু করি। এ হচ্ছে টাইম পয়েন্ট 1-এ ডিসকভার হচ্ছে। এ থেকে আমরা জে তে যেতে পারি, বি তে যেতে পারি। আলফাবেটিক অর্ডারে বি আগে, সো বি তে গেলাম। টাইম পয়েন্ট 2 তে বি তে গেলাম। অ্যান্ড বি থেকে টাইম পয়েন্ট 3 তে সি তে গেলাম। সি থেকে মনে করো ডি তে গেলাম। ডি থেকে ই তে গেলাম। ই থেকে এফ। এফ থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সো 7 নম্বর টাইম পয়েন্ট এটা ফিনিশ করলাম। এরপরে ব্যাকট্র্যাক করে ইতে আসলাম। ই থেকে আর কোথাও যাচ্ছে না, তো 8 নম্বর টাইম পয়েন্টে এগুলা ফিনিশ করলাম। যখন যেটা ফিনিশ করেছি সেটা কিন্তু লিঙ্ক লিস্টে অ্যাড হচ্ছে। এফটা অ্যাড করেছি ফার্স্টে, তারপরে তার আগে অ্যাড করেছি ই, যেহেতু ইটা এর পরে ফিনিশ হয়েছে। এরপর ব্যাকট্র্যাক করে ডি তে গেলাম। ডি থেকে আরো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে কিনা দেখি। যাচ্ছে, জি একটা হোয়াইট নোড আছে, জি তে গেলাম। জি থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না, সো টাইম পয়েন্ট এনে জি কে ফিনিশ করে দিচ্ছি। জি কে এর পর এখানে অ্যাড করেছি। তারপর এখানে ডি তে ব্যাকট্র্যাক করেছি। ডি থেকে আমরা আরো হোয়াইট নোড আছে দেখা যাচ্ছে, সেখানে গেলাম। মনে করো এইচ। এইচ হচ্ছে আমার যেখানে যাওয়া যায়। হোয়াইট ছিল এতক্ষণ, এইচ ডিসকভার হয়নি। 11-এ এইচ কে ডিসকভার করলাম। এইচ আর কোথাও যাচ্ছে না। এইচ এ টাইম পয়েন্ট 12-এ শেষ করে দিলাম। এইচ কে এখানে অ্যাড করলাম জি এর আগে। যখন যেটা শেষ করতেছি তখন সেটাকে আগের লিঙ্ক লিস্টের সামনে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এইচটা 12-এ শেষ হয়েছে, এরপর এইচ। তো এভাবে পুরা আমাদের এখানে আমাদের দেখা যাচ্ছে যে সি কে ব্যাকট্র্যাক করলাম, রাইট? এভাবে পুরা ডিএফএস ভিজিটটা মোট কথা কমপ্লিট করার পরে আমরা এই যে সিকোয়েন্সটা পাচ্ছি ফিনিশিং টাইম অনুসারে। ফিনিশিং টাইমের ডিসেন্ডিং অর্ডার অফ ফিনিশিং টাইম অনুসারে এই সিকোয়েন্সটা পাচ্ছি। এ সবার শেষে ফিনিশ হচ্ছে, এর ফিনিশিং টাইম হচ্ছে 20, তার আগে ফিনিশ হয়েছে যে, যে এর ফিনিশিং টাইম হচ্ছে 19, এটসেট্রা এটসেট্রা। তো এভাবে আমরা এই অর্ডারিংটা পাচ্ছি। আচ্ছা, তারপর আমরা এখন এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা ট্রান্সপোজ গ্রাফ বা কমপ্লিমেন্ট গ্রাফটা কম্পিউট করবো। বেসিক্যালি ডিরেকশন গুলো উল্টে দেবে, এই যে ডিরেকশন উল্টে দিব। এরকম একটা গ্রাফ তাহলে আমরা পাচ্ছি। এই গ্রাফে আমরা যদি এই অর্ডার নিয়ে ডিভিজিট করি, তাহলে দেখি এখন কি হয়। এ কে সবার আগে ফার্স্টে ডিসকভার করবো। এ হচ্ছে টাইম পয়েন্ট 1-এ ডিসকভার হচ্ছে। এন্ড দেন এ থেকে আর কোথাও যাওয়া যায় যায়, আই তে শুধু যাওয়া যাচ্ছে, সো টাইম পয়েন্ট 2-তে আই তে গেলাম। এন্ড দেন আই থেকে আমরা জে তে বা বি তে যেতে পারি। আসলে আমি হইলে হয়তো বি তে যেতাম, আলফাবেটিক অর্ডারে বি আসে আগে, বা শাহরান আগে যেতে গিয়েছে। তো অবশ্য আলফাবেটিক অর্ডার না, এখানে এই অর্ডারে যেতে হবে না, ঠিকই আছে। যে হচ্ছে আগে আসে বি এর, সো যে কে আগে ডিসকভার করেছে। এটা অবশ্য ব্যাপার না, মানে আহ, কোন ভার্টেক্সে কখন শুরু করতেছি সেইটাই অর্ডার অনুসারে হইতে হবে। যেমন আমরা এ কে সবার আগে শুরু করেছি, কারণ এটা হচ্ছে সবার আগে ছিল। সো এ থেকে আমরা আই তে গেছি, আই থেকে মনে করো যেতে গেলাম, যে থেকে আর কোথাও আর কোনো আনভিজিটেড নোডে যাওয়া যাচ্ছে না, সো জে কে ফিনিশ করে দিচ্ছি। দেন ব্যাকটা করে এখানে আসতেছি, এখান থেকে আবার বি তে যাওয়া যায়। বি কে টাইম পয়েন্ট 5 ডিসকভার করেছি। টাইম পয়েন্ট 6 আবার এটা ফিনিশ হয়ে যাচ্ছে, তার কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে না। ব্যাকটা করে এখানে আসতেছি, টাইম পয়েন্ট 7 এটা ফিনিশ করে দিচ্ছি, যে তার কোথাও যাওয়া যাচ্ছে না। এন্ড দেন ব্যাকট্র্যাক করে এখানে আসছে, এখান থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে, টাইম পয়েন্ট 8 এটা ফিনিশ করে দিয়েছি। সো তাহলে এ থেকে শুরু করে আমি কোন কোন জায়গা ভিজিট করেছি? আই জে বি। এ আই জে বি এটা হচ্ছে আমার ফার্স্ট কানেক্টেড কম্পোনেন্ট, এটা আমরা আউটপুট করে দিব। আচ্ছা, তাহলে এ আই জে বি এগুলো কিন্তু আমাদের কভার হয়ে গেছে, এগুলো আমরা ভিজিট করে ফেলেছি। নেক্সট কোনটা আনভিজিটেড আছে? সেটা হচ্ছে সি। তাহলে এবার আহ, এই অর্ডার অনুসারে সি হচ্ছে নেক্সট, যেটা মানে আমার নিতে হবে, ডিএফএস ভিজিট শুরু করতে হবে এখান থেকে। তাহলে নেক্সট টাইম পয়েন্ট 8 তো এ কে শেষ করেছিলাম। টাইম পয়েন্ট 9-এ সি কে আমরা ভিজিট করে ফেলবো, ডিসকভার করে ফেলবো। অ্যান্ড দেন সি থেকে আমরা আসলে দেখা যাচ্ছে যে এইচ এ যাওয়া যাচ্ছে। টাইম পয়েন্ট 10-এ এইচ এ গেলাম। টাইম পয়েন্ট 11-এ ডি তে গেলাম, সেখান থেকে আর কোথাও যাচ্ছে না। টাইম পয়েন্ট 12-এ ডি কে ফিনিশ করে ব্যাকট্র্যাক করলাম। অ্যান্ড দেন এখান থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে, টাইম পয়েন্ট 13 ফিনিশ করে ব্যাকট্র্যাক করলাম। এখান থেকে আর কোনো হোয়াইট নোডে যাওয়া যাচ্ছে, টাইম পয়েন্ট 14 শেষ করে দিলাম। সি থেকে শুরু করে আমি এইচ এবং ডি ভিজিট করেছি। তো
তো সিএইচডি হচ্ছে নেক্সট কানেক্টেড কম্পোনেন্ট, সিএইচডি। আচ্ছা, তাহলে সিএইচডি কিন্তু কভার হয়ে গেছে। এবার জি কে আমরা ভিজিট করবো টাইম পয়েন্ট তাহলে 15-এ, 14-এ সি কে শেষ করেছি, টাইম পয়েন্ট 15-এ জি কে ডিসকভার করবো। জি থেকে আর কোনো হোয়াইট নোটে কিন্তু যাওয়া যাচ্ছে না, সো টাইম পয়েন্ট 16-এ জি কে ফিনিশ করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা জিটাই হচ্ছে নিজেই নিজের বেসিক্যালি কানেক্টেড কম্পোনেন্ট, সো এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট হবে। এরপরে জি কে কভার করার পরে আমরা নেক্সট যে নোটটা আছে এই অর্ডিনারি, সেটা হচ্ছে ই কে টাইম পয়েন্ট 17-এ ডিসকভার করবো। অ্যান্ড দেন এখানে টাইম পয়েন্ট 18-এ যাবো এফ এ, অ্যান্ড দেন এখানে 19-এ শেষ করবো, এটা 20-এ শেষ করবো। তাহলে আমরা এফ থেকে শুরু করে আমরা গেলাম কোথায়, ই থেকে শুরু করে গেলাম কোথায়, এফ এ। তাহলে ই আর এফ মিলে আর একটা কানেক্টেড কম্পোনেন্ট, এই 4টা কানেক্টেড কম্পোনেন্ট হবে আমার। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি বোঝা গেছে সবাই কিভাবে করলাম? হ্যালো, তুমি কি আসো আমার সাথে? জি স্যার। মাদিহা, তুমি আসছো? তুমি তো ছিলা না। স্যার আমি ছিলাম, মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও আচ্ছা, বোঝা গেছে। জি স্যার, স্যার এই জন্য অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গিয়েছে। দিচ্ছি, বাট কোনো কোশ্চেন আছে কিনা কারো, এটা কোনো কনফিউশন আছে কিনা? অলরেডি তো আমরা 2টা গ্রাফের উপরে সিমুলেট করে দেখাইলাম। কোনো কোশ্চেন নেই, তাহলে বোঝা গেছে, রাইট? তারপর যদি কোনো কোশ্চেন থাকে, এখন হয়তো বলতে কমফোর্ট যদি ফিল না করো, ফিল ফ্রি টু আস্ক মি ডিউরিং মাই অফিস আওয়ার্স। আজকে আমি আসি, এরপর আমাকে একটু দেশে যাইতে হবে, সো আমি এরপরে মানে ঈদের আগে আর থাকবো না। সো আজকে তোমরা ভালো হয় এখানেই জিজ্ঞেস করলে আসলে, কারণ আরো কারো হয়তো একই কোশ্চেন আছে, এখানে জিজ্ঞেস করলে আমি তাহলে কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। আজিম বিশ্বাস, জি স্যার। আমি কোশ্চেন মাদিয়ার অ্যাটেন্ডেন্স দিয়ে নো দিয়েছি, স্যার। থ্যাংক ইউ স্যার। বুঝে গেছে? পারা যাবে এরকম কিছু? এরকম কিছু পরীক্ষায় দিলে পারা যাবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। অ্যান্ড হ্যাভ এ হ্যাপি ঈদ। আর ঈদের ছুটিতে তোমরা যাতে সব ভুলে না যাও, ঈদের পর পর তো বেশি ক্লাস নাই, এরপর আবার পরীক্ষার জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি। ক্লাসের শুরুতে আমরা হোমওয়ার্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যারা ছিলা তারা তো জানোই। সো যারা ছিল না তারা অন্যদের কাছ থেকে বা পরে তোমাদের টি এর কাছ থেকে বা আমার কাছ থেকে ক্লারিফাই করে নিও, ঠিক আছে? একটাই, যেটা সংক্ষেপে বলি, যে একটাই হয়তো কনফিউশন হতে পারে, লাস্ট কোশ্চেনটা যে অ্যালগরিদম ডিজাইন কিভাবে করবো, এটা হচ্ছে রড কাটিং এর মতো। রড কাটিং এর রেকনসিলিয়েশনটাই একটু মডিফাই করে এখানে দেওয়া হয়েছে। রড কাটিং এর মেমোরাইজ টপ ডাউন অ্যাপ্রোচে বা বটম আপ অ্যাপ্রোচে যেভাবে সলভ করি, আমরা ওই হোমওয়ার্কের লাস্ট প্রবলেমটাও সেভাবে আমরা সলভ করবো, সেভাবে অ্যালগরিদম ডিজাইন করবো। এফিশিয়েন্ট অ্যালগরিদম বলা হয়েছে, সো আইদার মেমোরাইজ টপ ডাউন করতে হবে অথবা বটম আপ করতে হবে। শুধু টপ ডাউন করলে এফিশিয়েন্ট অ্যালগরিদম হবে না। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ হ্যাপি ঈদ। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। Good work, sir. ঈদ মোবারক স্যার।